তো লাস্ট ক্লাসে আমরা গ্যাসের আচরণের পার্ট 1 আমরা আশা করছি চাপের সূত্র পর্যন্ত করিয়েছিলাম। আজকে গ্যাসের আচরণের পার্ট 2 শুরু করছি, তোমরা একটু কেয়ারফুলি দেখতে থাকবে। তো লাস্ট ক্লাসে আমরা গ্যাসের আচরণের চার্লসের সূত্র পড়িয়েছিলাম এবং চার্লসের সূত্রতে পেয়েছিলাম কি না, তো দেখো চার্লসের সূত্র থেকে পেয়েছিলাম, প্লিজ একটু মন দেবে এদিকে। চার্লসের সূত্র থেকে পেয়েছিলাম কি স্যার, না তো ভি সমান V01 প্লাস, আচ্ছা আমি কি এইভাবে লিখতে পারবো T/273 কে? হ্যাঁ না বলো তো, দেখো তো একবার। অবভিয়াসলি স্যার এইভাবে লিখতে পারবেন, এটা চার্লসের সূত্র থেকে লিখেছিলাম। আচ্ছা এখানে স্থির কি ছিল স্যার? এখানে স্থির ছিল চাপ, নাকি রে? ভর তো ছিলই, স্থির চাপ ছিল। ঠিক আছে, চার্লসের সূত্র লিখতে গিয়ে অনেকে স্থির চাপ এর জায়গায় লিখে দিয়েছে স্থির আয়তন। আমি দুই একজনকে দেখলাম, তাদেরকে ওয়ার্ন করলাম ভুল লিখছো। চলো, চার্লসের সূত্র ছিল স্থির চাপ, নিঃশেষে বুঝে গেছে, এবার দিয়ে কান্নাকাটি করছে। এবার আর একটা আমরা পড়েছিলাম, মনে করে দেখো, কপি পেস্ট সূত্র, নাকি চাপের সূত্র, যেটা চার্লসকে পুরোপুরি কি করেছিল, কপি। এবং সেক্ষেত্রে আমরা কি লিখেছিলাম, পি সমান, প্লিজ কথা বলবে না, পি সমান P01 প্লাস 1/273 ইন্টু টি, আমরা নিশ্চয়ই এরকমই লিখতে পারবো। আর এই জায়গাটায় আমার স্থির কি ছিল বলতো, আয়তন। হ্যাঁ না না, আমরা সেখানে শিখিয়েছিলাম যে যখনই আমি চাপের সূত্রটা লিখবো তখন চার্লসের সূত্রে আয়তনটাকে কি লিখবো, চাপ, আর চাপকে কি লিখবো। সেই জন্য আমরা চার্লসের সূত্র বলেছিলাম স্থির চাপে নির্দিষ্ট ভরে কোনো গ্যাসের আয়তন প্রতি 1 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা বৃদ্ধি বা হ্রাসের জন্য ব্লা 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 যা ছিল, এখানে ওটাই লিখেছিলাম, স্থির আয়তনে নির্দিষ্ট ভরের কোনো গ্যাসের চাপ ব্লা ব্লা ব্লা, তাই তো এরকম কিছু ছিল। তো আই হোপ এই দুটো কনসেপ্ট বুঝতে পারছি। এবার আমি ইন্টারেস্টেড অ্যাবাউট দিস টার্ম 1/273, দুটো জায়গাতেই আছে। এইটাকে বলা হয় গ্যাসের আয়তন প্রসারণ গুণাঙ্ক, কিন্তু কখন, স্থির চাপে। যখনই V ইকুয়ালস টু V01 প্লাস 1/273 টি, এই 1/273 টার্মটা যখন ভি এর সাথে থাকবে, ভি এর সাথে, তখন এটাকে আমরা বলবো যে স্থির চাপে। কেন স্থির চাপ? দেখো চাপ স্থির আছে, তাই স্থির চাপে গ্যাসের আয়তন প্রসারণ গুণাঙ্ক, স্থির চাপে গ্যাসের আয়তন প্রসারণ গুণাঙ্ক, আমরা এটাই বলবো তাকে। তাহলে অবভিয়াসলি এটাকে কি বলবো বলতো, স্থির আয়তনে গ্যাসের চাপ প্রসারণ গুণাঙ্ক। হ্যাঁ না বলো। সো এই টার্মটাই আমরা পড়ছি, স্থির চাপে আয়তন ও স্থির আয়তনে চাপ প্রসারণ গুণাঙ্ক। তাহলে এটাকে বলছি আমরা স্থির চাপে। কেন স্থির চাপ ছিল দেখে নাও, গ্যাসের আয়তন প্রসারণ গুণাঙ্ক মানে এটার দ্বারা বোঝা যাচ্ছে গ্যাস কতটা প্রসারিত হবে, সেই রকমই এখানে বোঝা যাচ্ছে গ্যাসের চাপ কতটা বাড়বে। সেজন্য এই টার্মটাকে আমরা লিখবো স্থির আয়তনে, স্থির আয়তনে গ্যাসের, স্থির আয়তনে গ্যাসের চাপ প্রসারণ গুণাঙ্ক। তাহলে এই দুটো টার্ম আমরা এখানে পড়লাম। তাহলে একটা কথা কি এখানে জানতে পারছি, কি জানতে পারছি স্যার, যে গ্যাসের আয়তন প্রসারণ গুণাঙ্ক আর গ্যাসের চাপ প্রসারণ গুণাঙ্ক দুটোর মানই সমান। হ্যাঁ না বলো। তাই মাথায় রাখবে গ্যাসের চাপ আয়তন প্রসারণ গুণাঙ্ক আর গ্যাসের আয়তন প্রসারণ গুণাঙ্ক। তাহলে স্থির চাপে আয়তন প্রসারণ গুণাঙ্ক এবং স্থির আয়তনের চাপ প্রসারণ গুণাঙ্ক দুটোর মানই কত স্যার, সেম। কত হয় স্যার, 1/273, কিন্তু একক লাগবে ডিগ্রি সেলসিয়াস টু দি পাওয়ার -1। এটা কি করে আসছে আমরা তাপ অধ্যায়ে বোঝাবো। তো এই চ্যাপ্টারে মনে রাখবে স্থির আয়তনে গ্যাসের চাপ প্রসারণ গুণাঙ্ক এবং স্থির চাপে গ্যাসের আয়তন প্রসারণ গুণাঙ্ক দুটোর মানই কি হয় স্যার, সেম সেম। তাদের একটা একক আছে কত, 1/273 ডিগ্রি সেলসিয়াস টু দি পাওয়ার -1, ডিগ্রি সেলসিয়াস টু দি পাওয়ার -1। ক্লিয়ার হলো কনসেপ্টটা? তাহলে আমরা জাস্ট এখান থেকে কি মনে রাখবো, আমরা মনে রাখবো যে স্থির চাপে গ্যাসের আয়তন প্রসারণ গুণাঙ্ক আর স্থির আয়তনে গ্যাসের চাপ প্রসারণ গুণাঙ্ক দুটোর মান সেম হয় এবং এটা কত হয় স্যার, 1/273 ডিগ্রি সেলসিয়াস টু দি পাওয়ার -1। তোমরা দেখো এই টপিকটা পরের নোটসে বা পরের পেজে আমরা পাবে, পেয়েছো নিশ্চয়ই, তোমরা দেখে নিতে পারো এটা। আই হোপ এত পর্যন্ত সকলকে বোঝাতে পেরেছি আমি। উইদাউট এনি হেজিটেশন, উইদাউট এনি ডাউট তোমরা নোটসটা ফলো করতে পারো। যা যা পড়াচ্ছি কারোর মন হলে টুকটাক করে খাতা লিখতে পারো যে স্যার এগুলো পড়াচ্ছে, এবং পড়ানোর সঙ্গে সঙ্গে লিখতে থাকবে যাতে করে আমি পরের টপিকে যেতে পারি, না হলে পরে কিন্তু লেট হয়ে যাবে। হ্যাঁ ঠিক আছে, ক্লিয়ার হলো কনসেপ্টটা? তো আমরা 1/273টাকে এইভাবেই উল্লেখ করব এখানটাতে। ক্লিয়ার হয়েছে কনসেপ্ট? আই হোপ ক্লিয়ার বোঝাতে পেরেছি সকলকে যে জিনিসটা কি হচ্ছে। এখন নাও আমরা চার্লস ও বয়েলের সমন্বয় সূত্র করব, ঠিক আছে, কম্বিনেশন ল, যে চার্লস ও বয়েলকে আমি কম্বাইন করব, এখানে কম্বাইন করব। তো চার্লস ও বয়েলকে যখন কম্বাইন করব, তাহলে প্রথমে তো বলো তো বয়েলের সূত্র থেকে তুমি কি পাও না, তো বয়েলের সূত্র আজকে পরীক্ষাতে দিয়েছিলাম ইনফ্যাক্ট, বয়েলের সূত্র থেকে পাই স্যার ভি সমানুপাতিক 1/p। হ্যাঁ না বলো, ভি সমানুপাতিক 1/p। কিন্তু এখানে ব্র্যাকেটে একটা টার্ম ছিল স্যার, কখন না, তো যখন ভর ও উষ্ণতা কি ছিল, স্থির বা ধ্রুবক।
যদি এইটা না লেখো ভুল হয়ে যাবে, এটা লিখতে হবে। তাই আমরা এখানে একটা কথা উল্লেখ করব যে বয়েলের সূত্রে ভি সমানুপাতিক 1/p, যখন কি হচ্ছে উষ্ণতা ও ভর কি হবে স্যার স্থির। আচ্ছা বলো তো চার্লসের সূত্র থেকে কি পেয়েছিলে? স্যার চার্লসের সূত্র থেকে তো অনেক বড় কিছু পেয়েছিলাম, কিন্তু আমরা একটা ছোট জিনিসও পেয়েছিলাম চার্লসের সূত্র থেকে, যে ভি সমানুপাতিক ক্যাপিটাল টি, মনে করতে পারছো নিশ্চয়ই, এটাও লিখেছিলাম। তো ভি সমানুপাতিক ক্যাপিটাল টি কখন? না তো স্যার যখন ভর ও চাপ স্থির, নাকি না উষ্ণতা নয়। চার্লসের সূত্রে স্থির কি ছিল? চাপ। তাহলে ভি প্রপোর্শনাল টু ক্যাপিটাল টি যখন ভর ও চাপ স্থির। এই দুটো কি ঠিক লিখলাম? হ্যাঁ স্যার ঠিক লিখেছেন। এবার দেখো বাঁদিকে ভি আছে, ডান দিকটা আলাদা। তোমরা যদি ভেদ পড়ে থাকো কখনো, ভেদ, তাহলে মাথায় রাখবে, যদি না পড়ে থাকো শুনে নাও, এ সমানুপাতিক যদি বি হয় দেখে নাও, আর এ সমানুপাতিক সি, মানে কি এ দুটোর সাথে সমানুপাতিক, তখন আমরা এটাকে যৌগিক ভেদে ফেলতে পারি। যৌগিক ভেদ মানে বাঁ দিকটা সেম থাকবে, এ সমানুপাতিক, এটাকে গুণ করে দেওয়া যায়। তাহলে এ সমানুপাতিক কি হয়ে যাবে? ভালো ছেলে, না ওটা বলতে নেই, ভালো ছেলে, এ সমানুপাতিক ভালো ছেলে হয়ে যায়। ঠিক আছে, সো বাঁ দিকে এ থাকলে পরে ডান দিকে আমরা এটাকে এরকম ভাবে লিখবো। ঠিক আছে, তো বেসিক্যালি এখানে যদি দেখতে পাও, তাহলে আমরা এখানে যৌগিক ভেদের নিয়ম অনুসারে লিখতে পারি। তাহলে আমরা এখানে কি লিখতে পারি? যৌগিক, কিছু কোশ্চেন আছে বাবা? কেন বকছো? শোনো এদিকে, দ্বিতীয়বার বলবো না। যৌগিক ভেদের নিয়ম অনুসারে বা নিয়মানুসারে, সন্ধি করে দিলাম, নিয়মানুসারে আমরা লিখবো স্যার ভি সমানুপাতিক, দেখো তো টি বাই পি, হ্যাঁ না না বলো তো, কারণ দুটোকে গুণ করে দিলাম আমি। ভি সমানুপাতিক টি বাই পি, ভালো করে বুঝবে। লাস্ট বেঞ্চ যদি দেখতে একটু অসুবিধা হয় উঠে দাঁড়িয়ে দেখে নিও, আবার বসে যাও। ঠিক আছে, স্প্রিং লাগানো আছে যেমন ভাবতে পারো তোমরা, লাইক এরকম। ঠিক আছে, ভি সমানুপাতিক টি বাই পি হবে। কিন্তু দেখো এখানে টি আর পি দুটোই পরিবর্তিত হচ্ছে, চেঞ্জ হচ্ছে, সেই জন্য আগে যেমন স্থির ছিল এখন আর স্থির লেখা যাবে না। তাই লিখবো যখন চাপ ও উষ্ণতা কি হবে? পরিবর্তনশীল। এই কথাটা আমাকে লিখতে হবে। যারা নোটস ফলো করছো চিন্তা করো না, একদম নোটস দেখো, নোটস পরপর পেয়ে যাবে। তাহলে যখন চাপ ও উষ্ণতা পরিবর্তনশীল, আমরা এটাই পেলাম। ঠিক আছে, ভালো ছেলেটাকে মিটিয়ে দিলাম। তো এইটা পেলাম ভি সমানুপাতিক কত? টি বাই পি। ঠিক বলছি তো? এতদূর ক্লিয়ার ক্যামেলিয়া? লিখো লিখো। এবার সমানুপাতিক তুললে কি আছে স্যার? একটা ধ্রুবক, এবং ধ্রুবককে আমরা ছোটবেলা থেকে দেখছি কি হিসেবে লিখি? কে। তাই আমরা লিখবো অতএব ভি সমান কে টি বাই পি। কিন্তু কে জিনিসটা কি? না তো স্যার কে হলো অশূন্য ধ্রুবক। হঠাৎ করে কোশ্চেন করতে পারো স্যার অশূন্য কেন? যদি কে কে শূন্য করে দাও তাহলে ভি তো শূন্য, তুমি এমন একটা ধ্রুবক চয়েস করছো যেটা শূন্য। বাহ, মানে তোমাকে বলেছে পিতার বয়স কত, ধরিনি পিতার বয়স শূন্য, তা তো আমরা ধরি না, তাহলে হবে না। তো আমরা ওটাকে জিরো করতেই পারবো না কোনোদিনও, তাহলে তো সব সমস্যার সমাধানই সবই জিরো। বুঝতে পারছি ব্যাপারটা? সেই জন্য আমাকে এখানে বলে দিতে হবে কে হচ্ছে অশূন্য ধ্রুবক। তাহলে কে হলো অশূন্য ধ্রুবক। এবার কে যদি অশূন্য ধ্রুবক হয় এবং অশূন্য ধ্রুবকের পাশাপাশি তুমি এটাও লিখতে পারো অশূন্য সমানুপাতিক ধ্রুবক, হ্যাঁ না বলো, কারণ এটা একটা সমানুপাতিক ধ্রুবক। তাই অঙ্কে স্যার খুশি হয়ে যাবে যদি এই কথাটা লিখতে পারো অশূন্য সমানুপাতিক ধ্রুবক, এইটা। তাহলে আমরা এখানে লিখবো কি স্যার? না তো পিভি বাই টি সমান কে, নিশ্চয় অঙ্কের ন্যূনতম জ্ঞান থাকলে এটা লিখতে পারবা। তাহলে পিভি বাই টি সমান কে হবে? এখন দেখো এটা এত যদি হয় তাহলে পিভি বাই টি, এই অনুপাতটা হচ্ছে ধ্রুবক, অনুপাতটা ধ্রুবক, অনুপাতটা ধ্রুবক। তার মানে আমি যদি P1 V1 বাই T1 লিখি আর P2 V2 বাই T2 লিখি, দুটোই কি হবে স্যার? সেম, যেটা আগের করেছিলাম। P1 V1 সমান P2 V2, V1 বাই V2 সমান T1 বাই T2, P1 বাই P2 সমান T1 বাই T2। ইজ ইট ক্লিয়ার ফর এভরিওয়ান? তাহলে এখন যদি আমরা কথা লিখি, তাহলে এখন P1 ও P2 চাপে এবং T1 ও T2 উষ্ণতায় কোন গ্যাসের আয়তন, যারা লিখছো স্পিডে লিখবে, কোন গ্যাসের আয়তন V1 ও V2 হলে, তাহলে P1 ও P2 চাপে এবং T1 ও T2 উষ্ণতায় কোন গ্যাসের আয়তন V1 ও V2 হলে আমরা কি লিখতে পারবো স্যার? না তো P1 V1 বাই T1, এটা সমান কত হবে? P2 V2 বাই T2, আর এটা সমান কি স্যার? ধ্রুবক, হ্যাঁ না বলো? মাথায় রাখবো এইটা হচ্ছে অঙ্কের জন্য কাজে লাগবে, হ্যাঁ না বলো? তাহলে P1 V1 বাই T1 সমান P2 V2 বাই T2, এটা কিন্তু অঙ্কের জন্য কাজে লাগবে। 2 মিনিট ফ্যানটা চালাচ্ছি, একটু চুপ করে বসবো। হ্যাঁ বলো। হ্যাঁ ভর ধ্রুবক থাকবে, ভর কোনো ক্ষেত্রে চেঞ্জ হবে না। একটু দাঁড়াও, 2 মিনিট ফ্যানটা চালাই। আচ্ছা তাহলে P1 V1 বাই T1 ইকুয়াল টু P2 V2 বাই T2 ইকুয়ালস টু কে? কোন বইয়ে P3 V3 বাই T3 ও থাকতে পারে, কোনো ভুল নাই। তুমি P3 V3 P4 V4 যত ইচ্ছা লিখতে যাও, আমি দুটো লিখলাম। ক্লিয়ার? এটাও লিখতে পারো, এটাও লিখতে পারো।
তাহলে এটা হচ্ছে আমাদের বয়েল ও চার্লসের সমন্বয় সূত্র। তোমাকে যদি লিখতে দেয় তুমি এত দূর পর্যন্ত লিখবে। আর এটা মাথায় রাখবো কিসের জন্য দরকার, এটা দরকার আমার অঙ্কের জন্য। ভেরি ভেরি ইম্পর্টেন্ট অঙ্কের জন্য। এখান থেকে অঙ্ক আমাদের পরীক্ষায় দিয়েছে এবং দেবেও। ক্লিয়ার হয়েছে? আই হোপ সকলকে ক্লিয়ার করাতে পেরেছি, বোঝাতে পেরেছি। পরে পেয়ে যাবো, তাড়াতাড়ি করবে। ক্লিয়ার? এবার পড়বো আমরা বাস্তব ও আদর্শ গ্যাস। বাস্তব গ্যাস কাকে বলে স্যার? দেখো, যে সমস্ত গ্যাস চার্লস ও বয়েলের সূত্র মেনে চলে তাদেরকে বলা হয় বাস্তব গ্যাস। তাহলে যে সমস্ত গ্যাস চার্লস ও বয়েলের সূত্র মেনে চলে তাদেরকে কি বলা হয়? বাস্তব গ্যাস। তাহলে বাস্তব গ্যাস কারা হবে স্যার? না তো যারা চার্লস ও বয়েলের সূত্র মানবে, মেনে চলবে। যেমন তুমি তোমার মা বাবার কথা মেনে চললে পরে তুমি আদর্শ মেয়ে হবে, তাই না? তাহলে চার্লস ও বয়েলের সূত্র মেনে চলে যে সমস্ত গ্যাস চার্লস ও বয়েলের সূত্র মেনে চলে তাদেরকে কি বলবো তুমি? আদর্শ গ্যাস। কিন্তু তুমি তো ওই বাস্তবে লিখে দিলাম, দেখছো? এই আদর্শ গ্যাস। কিন্তু আমরা তো আদর্শ হবো না কোনোদিনও, আমরা তো বাস্তব, তাই না? উই আর রিয়েল, আমরা রিয়েলিটি বেশি দেখি। তো বাস্তব গ্যাস কাদেরকে বলা হয়? যারা মানবে না, মানবো না, মানছি না, মানবো না। তার মানে মা বলবে উত্তরে যা, আমি তো দক্ষিণে যাবো। তো যে সমস্ত গ্যাস চার্লস ও বয়েলের সূত্র মানে না, হ্যাঁ আমি চার্লস ও বয়েলের সূত্র যারা মানে না, মানছি না, তারা হচ্ছে কি? বাস্তব গ্যাস। এটাই বাস্তব। তুমি সব কথা তোমার মায়ের মানো না, তুমি যদি সব কথা তোমার মায়ের বা স্যারের শুনতে তাহলে তো হয়েই যেত, দুনিয়া অন্য জিনিস জায়গায় চলে যেত, শোনে না, তাই না? সো দিস ইজ বাস্তব গ্যাস। তাহলে চার্লস ও বয়েলের সূত্র যারা মানে তারা বাস্তব গ্যাস নয়, আদর্শ গ্যাস। মানবে না তারা হচ্ছে বাস্তব গ্যাস। তাহলে বাস্তব গ্যাস কি কখনো আদর্শ গ্যাসের মতো আচরণ করে? আমি যদি বলে দিই আপনার মেয়ে এরকম এরকম, আপনার ছেলে এরকম এরকম, মানবেই না। না না, ওই আমার মেয়েটা হতেও পারে না। অবভিয়াসলি তাই হয়, তাই না? হতেই পারে। যেমন ধরো, তুমি যখন রিলেটিভদের সামনে তুমি বিহেভ করো, তোমার মতো শান্ত বাচ্চা পৃথিবীতে কেউ নেই। অ্যাজ ইফ লাইক ইফ ইউ নো ইউ নো। সো বেসিক্যালি আমরা এরকম ভাবে বিহেভ করি। এবার তোমাকে যদি তোমার ওই রিলেটিভ স্কুলে গিয়ে কোনোদিন দেখে নেয়, বলবে এটা কি এই ছিল, নাকি এর মধ্যে অন্য কেউ ভর করে নিয়েছে? অবভিয়াসলি মুখের ল্যাঙ্গুয়েজ, বডি ল্যাঙ্গুয়েজ সব চেঞ্জ, ওখানে গিয়ে আলাদা রকম সব। ওয়া লাইক দ্যাট। অবভিয়াসলি আমিও তার মধ্যেই ছিলাম, আমিও তোমাদের এই যে ওরকম ছিলাম, বাড়িতে আছি চুপচাপ আছি, স্কুলে গেলাম কি আমার রূপ চেঞ্জ, আমি অন্য পার্সোনালিটি নিয়ে চলে এসেছি। সো বেসিক্যালি তাহলে দেখো, আমরা যদি কোনো একটা সার্টেন কন্ডিশনে আমাদের নিজের বিহেভিয়ারকে চেঞ্জ করতে পারি, আরে গ্যাস কেন পারবে না? তাই বাস্তব গ্যাস না কোনো কোনো কন্ডিশনে আদর্শ গ্যাসের মতো আচরণ তো করে ভাই। তো বাস্তব গ্যাস কখন আদর্শ গ্যাসের মতো আচরণ করে? এটা মাধ্যমিকে খুব কোশ্চেন দেয়। এ বছর যদি না দেয় তোমাদের বছর দেবেই দেবে। বাস্তব গ্যাস কখন, কোন শর্তে আদর্শ গ্যাসের মতো আচরণ করে? মাথায় রাখবা, উচ্চ উষ্ণতা এবং নিম্ন চাপ। তাহলে উচ্চ উষ্ণতা এবং নিম্ন চাপ এই কন্ডিশন যদি তুমি অ্যাপ্লাই করাও, তাহলে পরে কিন্তু বাস্তব গ্যাস আদর্শ গ্যাসের মতো আচরণ করতে পারে। সো রিয়েল গ্যাস ক্যান অ্যাক্ট অ্যাজ আইডিয়াল গ্যাস ইফ দেয়ার ইজ সাম সার্টেন কন্ডিশন। যদি কিছু কন্ডিশন তার মধ্যে অ্যাপ্লাই দাও। কন্ডিশনটা কি হবে বাবা? উচ্চ উষ্ণতা, নিম্ন চাপ। আমি ড্যাম শিওর তোমরা ভুল লিখবা, উচ্চ উষ্ণতা জায়গায় উচ্চ চাপ দিবা আর নিম্ন উষ্ণতা লিখবা। সেই জন্য অনেক সময় আমি এটাকে শর্ট করে দিই যাতে মনে থাকে, ঠিক আছে? তাই উচ্চ উষ্ণতাকে এইভাবে মনে রাখতে পারো, উ নিচা। হ্যাঁ, তাহলে আমি জানি এটাই মনে রাখবা, এবং অবভিয়াসলি উল্টো পাল্টা ভাবে মনে রাখবা না। উচ্চ উষ্ণতা নিম্ন চাপ এইভাবে মনে রাখবা, উ নিচা। তাহলে দেখো অনেক ইজি হয়ে যাবে ব্যাপারটা। আর যদি না মনে রাখতে পারো কোনো ব্যাপার নাই, উচ্চ উষ্ণতা নিম্ন চাপ মনে রাখবো। আমার বক্তব্য হচ্ছে ভুল লিখবা না, তাই না? ঠান্ডা লাগে যেমন উ করো, ওরকমটা এখানে উ নিচা। ক্লিয়ার হয়েছে? আমি কি ক্লিয়ার করতে পেরেছি? তাহলে বাস্তব গ্যাস কখন আদর্শ গ্যাসের মতো আচরণ করে? সঙ্গে সঙ্গে আবার ক্লাসরুমে স্যার বা ম্যাডাম জিজ্ঞেস করলে উ নিচা করে দিও না, তখন বলবে কার কাছে পড়ছো, কি ব্যাপার? উচ্চ উষ্ণতা নিম্ন চাপ। ক্লিয়ার হয়েছে? বুঝতে পেরেছি? অনেকে তখন শর্টে লেখে না, ফ্রেন্ড কে লিখে কি ভাই কেমন আছিস, ফ্রন্ট ফ্রেন্ডলি ফ্রেন্ড। যাও, ইজ ইট ক্লিয়ার ফর এভরিওয়ান? বুঝতে পারলাম? তাহলে বাস্তব গ্যাস আদর্শ গ্যাসের মতো আচরণ করে। রাকিব, বাস্তব গ্যাস কখন আদর্শ গ্যাসের মতো আচরণ করে? উষ্ণ। হ্যাঁ উষ্ণ, ইয়েস উষ্ণ। বল। হ্যাঁ, উচ্চ উষ্ণতা নিম্ন চাপ। উষ্ণ উষ্ণতা নয়, হ্যাঁ উচ্চ উষ্ণতা এবং নিম্ন চাপ। ক্লিয়ার? এবার আমরা আদর্শ গ্যাস সমীকরণ পড়বো, কিন্তু আদর্শ গ্যাস সমীকরণ পড়ার আগে আমাকে দুটো সূত্র পড়তে হবে। সেই সূত্রটা হচ্ছে অ্যাভোগাড্রো সূত্র। তাহলে অ্যাভোগাড্রো সূত্রটা একটু পড়ি আমরা। তো চলো অ্যাভোগাড্রো সূত্র পড়ি। অ্যাভোগাড্রো সূত্রটা ক্লাস 9-এ অলরেডি আমরা পড়ে নিয়েছি।
কি ছিল? একই চাপ ও উষ্ণতায় সম আয়তন সকল গ্যাসের সমসংখ্যক অণু থাকে। তাহলে একই চাপ ও উষ্ণতায় সম আয়তন সকল গ্যাসে কি থাকে স্যার? সমসংখ্যক অণু থাকে। তাহলে চাপ আর উষ্ণতা এখানে কি থাকে? ধ্রুবক। তাহলে মাথায় রাখবো অ্যাভোগাড্রো সূত্রের ধ্রুবক রাশি কি কি হবে স্যার? চাপ আর, এটা আমরা আগের দিন ছকে বুঝিয়েছিলাম, মনে আছে নিশ্চয়ই। তাহলে অ্যাভোগাড্রো সূত্রের ধ্রুবক রাশি কি হবে বাবু? চাপ ও উষ্ণতা। তাহলে চাপ ও উষ্ণতা হবে। তাহলে একই চাপ ও উষ্ণতায় সম আয়তন সকল গ্যাসের সমসংখ্যক অণু থাকে। এর গাণিতিক ব্যাখ্যাটা যদি তুমি দেখতে চাও, গাণিতিক ব্যাখ্যা, তাহলে গাণিতিক ব্যাখ্যাটা দেখো। গাণিতিক ব্যাখ্যাটা কি না, তো স্থির চাপ ও উষ্ণতায় কোন গ্যাসের আয়তন ভি ও মোল সংখ্যা এন হলে ভি সমানুপাতিক স্মল এন যখন চাপ ও উষ্ণতা কি থাকে আমার? স্থির। যখন চাপ ও উষ্ণতা স্থির থাকে না, তখন ভি প্রপোর্শনাল টু এন, মানে বোঝো। আচ্ছা এসটিপি আমি আগের দিন বুঝিয়েছিলাম, এসটিপি তে 1 মোল গ্যাসের আয়তন কত হয় স্যার? 22.4। মানে এন এর মান যদি 1 লেখো, এটা 22.4। আচ্ছা বলো তো 2 মোল কত হবে স্যার? 44.8। তাহলে সম্পর্কটা কি সমানুপাতিক? হ্যাঁ না বলো? দেখো, তাই সমানুপাতিক লিখে রেখেছি। বুঝতে পারছি ব্যাপারটা? তার মানে আমরা এখানে স্পষ্ট কথা বলতে পারছি যে স্যার এন বাড়লে আপনার ভি বাড়বে। আপনি মোল সংখ্যা যত বাড়াবেন একই চাপ উষ্ণতায়, তত আপনার কি হবে? আয়তন বাড়বে। তার মানে 1 মোল গ্যাসের আয়তন 22.4 লিটার হলে 10 মোলের গ্যাসের আয়তন হবে 224 লিটার। ইয়েস অর নো? 10 গুণ হয়ে যাবে। আমি কি ক্লিয়ার করাতে পেরেছি সবাইকে? ইজ ইট ক্লিয়ার ফর এভরিওয়ান? তো ভি সমানুপাতিক স্মল এন। এবং আমরা জানি সমানুপাতিক তুলে দিলে কি আছে? একটা অশূন্য ধ্রুবক নাকি? তাহলে এখানে কি লিখে দেবো? কে হলো অশূন্য সমানুপাতিক, অশূন্য সমানুপাতিক ধ্রুবক, অশূন্য সমানুপাতিক ধ্রুবক। তাহলে পরে এটাই পেলাম আমরা, কে হলো অশূন্য সমানুপাতিক ধ্রুবক। এবং এখান থেকে আমরা লিখতে পারি, v1 বাই v2, এটা প্লিজ মাথায় রাখবো, n1 বাই n2, এটা হচ্ছে আমাদের অঙ্কের জন্য কাজে লাগবে। মাধ্যমিকে এখান থেকে একটা অঙ্ক এসেছিল এই ফর্মুলা দিয়ে। v1 বাই v2 সমান, দেখো আমার নোটসে না থাকলে লিখে নেবা বা খাতায় লিখে নিও, v1 বাই v2 সমান n1 বাই n2। সবকিছু নোটসে নাও লেখা থাকতে পারে, কিছু কিছু তো আমি ক্লাসে করাবো না। তাহলে v1 বাই v2 সমান n1 বাই n2। লাস্ট আমার কথা শুনতে পাচ্ছ তোমরা? বুঝতে পারছো? কোনো জায়গায় অসুবিধা হচ্ছে? হয় না? তাহলে অ্যাভোগাড্রো সূত্রের গাণিতিক ব্যাখ্যাটা এরকমই ছিল যে v1 বাই v2 সমান কি হলো বেটা? n1 বাই n2। ক্লিয়ার হলো বেটা? v1 বাই v2 সমান n1 বাই n2। সবার ক্লিয়ার হয়েছে? বুঝতে পেরেছো? ইজ ইট ক্লিয়ার ফর এভরিওয়ান? মাথায় ঢুকেছে? তাহলে আমরা অ্যাভোগাড্রো সূত্র বুঝলাম। অ্যাভোগাড্রো সূত্রের পর আমরা পড়তে চাইছি এমন একটা সূত্র যার নাম শুনে কোনোদিন হাসবে না প্লিজ, গেল-উসাকের সূত্র। তো গেল-উসাকের সূত্রটা কি ছিল এটা একটু বুঝবো, ভালো করে বুঝবো, ঠিক আছে? গেল-উসাকের সূত্র দেখো। গেল-উসাকের সূত্রের মধ্যে কি বলছে ভালো করে একটু দেখবো প্লিজ, শোনো একটু। বলছে ধরো দুটো গ্যাসীয় পদার্থ তারা রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করতে চায়। আমি একটা উদাহরণ নিচ্ছি, ধরো নাইট্রোজেন আর হাইড্রোজেন, এরা দুজন গ্যাসীয় বিক্রিয়ায় অংশগ্রহণ করতে চায়। এদেরকে বলা হয় বিক্রিয়ক। যে সমস্ত পদার্থ রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করে তাদেরকে বলা হয় বিক্রিয়ক, রিঅ্যাক্ট্যান্ট। দে আর রিঅ্যাক্ট্যান্ট। তাহলে রাসায়নিক বিক্রিয়ায় এরা বিক্রিয়ায় অংশগ্রহণ করছে, এরা গ্যাসীয় পদার্থ, এবং এদের বিক্রিয়ার ফলে ধরো একটা পদার্থ তৈরি হলো, দ্যাট ইজ কল্ড অ্যামোনিয়া। তাহলে নাইট্রোজেনের সাথে হাইড্রোজেনের বিক্রিয়ায় অ্যামোনিয়া তৈরি হয়। আর আমরা যদি ব্যালেন্স করতে চাই তাহলে 3 বসিয়ে দিলে এটা ব্যালেন্স হয়ে যায়। গেল-উসাক কি বলছে একটু শুনবো। বলছে রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণকারী গ্যাসীয় বিক্রিয়কগুলি, আচ্ছা এরা কি রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করছে? হ্যাঁ স্যার। এরা কি গ্যাসীয় বিক্রিয়ক? হ্যাঁ স্যার, কারণ এরা গ্যাস। তাহলে রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণকারী গ্যাসীয় বিক্রিয়কগুলি, এতদূর কি ডিকোড করতে পেরেছি জিনিসটা কি? রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণকারী, হ্যাঁ স্যার অংশগ্রহণকারী। গ্যাসীয় বিক্রিয়ক মানে হ্যাঁ স্যার, এটা তো বিক্রিয়ক এবং এরা গ্যাসীয় পদার্থ। তাহলে রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণকারী গ্যাসীয় বিক্রিয়কগুলি তাদের আয়তনের সরল অনুপাত, সরল অনুপাত মানে বোঝো, সরল অনুপাত মানে কি বোঝে? সরল অনুপাত মানে দেখো, সরল অনুপাত মানে জিনিসটা হচ্ছে 2:3 ভাবো। কোনদিন এরকম হবে না 1:7:0.25, এরকম না। এগুলো কিন্তু সরল নয়। সরল মানে গোটা গোটা সংখ্যা হবে, 2 3 4 5, তাই না? এরকম গোটা গোটা সংখ্যা। তাহলে রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণকারী গ্যাসীয় বিক্রিয়কগুলি তাদের আয়তনের সরল অনুপাতে বিক্রিয়া করে। কিভাবে স্যার?
এর আয়তন কিছু তো নাই স্যার, তাহলে কি জিরো না? কিছু নাই মানে আমরা এখানে 1 লিখি তো 1, আর এটা কত 3, তাহলে এদের আয়তনের অনুপাত কত হবে স্যার? 1:3। তাহলে রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণকারী বিক্রিয়ক গ্যাসগুলি তাদের আয়তনের সরল অনুপাতে বিক্রিয়া করে। আর বিক্রিয়াজাত পদার্থ, এটাও তো বিক্রিয়াজাত পদার্থ, বিক্রিয়াজাত পদার্থটিও যদি গ্যাসীয় হয় তাহলে এও তাদের সাথে সরল অনুপাতে থাকবে, তাহলে তাদের অনুপাতটা 1:3:2 হবে। বুঝতে পারলাম ব্যাপারটা? এটা হচ্ছে গেলুসাকের সূত্র। একটা উদাহরণ দিচ্ছি, ভালো করে বুঝবা। পর্ণশ্রী বল, যদি আমরা কার্বন মনোঅক্সাইডের সাথে অক্সিজেনের বিক্রিয়া করে 2CO2 বলি, তাহলে নিশ্চয়ই এখানে আমরা অনুপাতটা ইজিলি চোখে দেখতে পাচ্ছি। এরা বিক্রিয়ক, এরা বিক্রিয়াজাত পদার্থ এবং সবগুলোই গ্যাস। তাহলে পরে এদের অনুপাতটা হবে 2:1:2। আমি কি ক্লিয়ার করতে পেরেছি? এটাই ছিল গেলুসাকের সূত্র। আমি কি অ্যাভোগাড্রো এবং গেলুসাক বুঝতে পারলাম? তাহলে গেলুসাকের সূত্রটা কি হবে? রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণকারী বিক্রিয়ক গ্যাসগুলি তাদের আয়তনের সরল অনুপাতে বিক্রিয়া করে, এবং বিক্রিয়াজাত পদার্থটিও যদি গ্যাসীয় হয় তাহলে সেও তাদের সাথে কি থাকবে স্যার? সরল অনুপাতে থাকবে না, সমান নয়, সরল অনুপাতে থাকবে। ক্লিয়ার আছে? সরল অনুপাতে থাকবে। ইজ ইট ক্লিয়ার? বুঝতে পেরেছি সবাইকে? তাহলে এই দুটো সূত্র ছিল আমাদের পড়তে। তাহলে আমরা কি গ্যাসের সংক্রান্ত 4টে সূত্র পড়ে নিলাম। প্রথমে বয়েল পড়েছি, তারপর চার্লস পড়লাম, চাপ পড়লাম, অ্যাভোগাড্রো পড়লাম, আর একটা গেলুসাক পড়লাম। বাস এতগুলো সূত্র আমাদের পড়া হয়ে গেছে। এইগুলো নিয়ে আমাদের সূত্রগুলো ছিল। এবার আমাদেরকে কি করতে হবে? নতুন একটা সমীকরণ পড়তে হবে। সেই সমীকরণটা কি স্যার? আদর্শ গ্যাস সমীকরণ। উই উইল নট টকিং অ্যাবাউট আদর্শ গ্যাস সমীকরণ। চলো এটা বার করার চেষ্টা করি। এই আদর্শ গ্যাস সমীকরণ বার করার জন্য আমরা কি ইউজ করব? 3টে সূত্র, বয়েলের সূত্র, চার্লসের সূত্র আর অ্যাভোগাড্রোর সূত্র। সবগুলোকে মেলাবো। তাহলে প্রথমত বলো, বয়েলের সূত্র থেকে কি পাও? না তো স্যার, বয়েলের সূত্র থেকে পাই, একটু আগে তো আপনি লিখেছিলেন কি একটা, ভি সমানুপাতিক 1/p। আচ্ছা বলো তো, ব্র্যাকেটে কিছু একটা লিখেছিলাম, হ্যাঁ না বলবে? ওটা কি লেখার দরকার আছে এখানে? নিজেরা লিখতে পারবে তো? কি লিখেছিলাম? যখন উষ্ণতা এবং ভর স্থির। মনে পড়ছে? তো ওটা আর লিখছি না, আই হোপ তোমরা ওটা লিখে নেবে। আর এটার ফার্স্ট পার্টের ভিডিও বোধহয় আমি দিয়ে দিয়েছি গ্রুপে, তোমাদের আপলোড করা হয়নি, গ্রুপে দিয়ে দেবো। ইউটিউবে দেওয়া হয়ে গেছে, পাবলিক করিনি। এইটা হয়ে গেলে পরে আমি একসাথে দুটো ভিডিও দিয়ে দেবো, ঠিক আছে? যাদের যাদের ফার্স্ট ক্লাসটা মিস গেছে তোমরা দেখে নিতে পারো, আর সেকেন্ড ক্লাসের ভিডিওটাও এই সপ্তাহে দিয়ে দেবো, ঠিক আছে? কারণ তোমাদের আজকে লাস্ট ক্লাস এটা। তো সামনের সপ্তাহে এটার উপর অঙ্ক হবে, আমরা এই চ্যাপ্টারকে সামনের সপ্তাহে ক্লোজ করে দেবো এবং তারপরে আবার নতুন চ্যাপ্টার শুরু করবো। ক্লিয়ার? চ্যাপ্টার কি খুব দ্রুত হারে চলছে? ঠিকঠাক চলছে তো? দ্রুত হারে চলছে খুব? যে না স্যার আস্তে একটু স্লো করুন? আচ্ছা, পড়ানো কি খুব স্লো হবে? আরো স্লো করব? তোমাদের টার্গেট থাকবে এপ্রিলের ফার্স্ট উইকে 6টা চ্যাপ্টার শেষ করা। পারবে তো? এখন দুটোতে আছো, এখনো দুটো শেষ হয়নি। মানে এটা জানুয়ারি মাসের, তুমি ভেবে না 17 তারিখ বা 16 তারিখ চলছে, 17 তারিখ তো। আর এপ্রিলের ফার্স্ট মানে কদিন আছে ভেবে নাও? 2 মাস। ফেব্রুয়ারি মার্চ, বাস ওই 8 দিনে তুমি 6-7টা চ্যাপ্টার শেষ করতে 8টা ক্লাসে পারবো বলো? তাহলে এবার তুমি কি সেন্সে বলছো বলো তো যে আমি স্লো চলছি? তার মাঝে আবার পরীক্ষা নেওয়া আছে, এই আছে ওই আছে। আর তোমাদের এপ্রিল মাসে কিন্তু ফার্স্ট টার্মিনাল এক্সাম হবে। হ্যাঁ, ফার্স্ট টার্মিনাল, আমার ফার্স্ট টার্মিনাল। তো এই ফার্স্ট টার্মিনালে আমরা 1 থেকে 10 যারা র্যাঙ্ক করে তাদের সকলকে গিফট দিই। হ্যাঁ, তো 1 থেকে 10 র্যাঙ্কার যারা থাকবে আমাদের মধ্যে, যারাই যতজন পড়ছো সবার লিস্ট একসাথে পাবলিশ হয়। প্রত্যেক ফার্স্ট টার্মে পাবলিশ হবে, সেকেন্ড টার্মে পাবলিশ হবে, দুটো টার্মে পাবলিশ হয়। দুটো টার্মের গিফট অনেকে এখনো পাইনি, মানে অনেকে নিয়ে যায়নি। 9-এ দিয়েছিলাম তোদের গিফট, তো আমি দিয়ে দিয়েছি না রে? এখনো বই কয়েকটা বেঁচে আছে, তো যারা নিয়ে যায়নি তারা নিয়ে যাবে, হয়তো তোমাদেরও দিয়ে দেওয়া হবে। আমরা প্রত্যেকবারই দিয়ে দিই। তো তোমরা চেষ্টা করো এই ফার্স্ট টার্মিনাল পরীক্ষাটা একটু ভালো করে দেওয়া। 1 থেকে 10 যারা র্যাঙ্ক করবে তাদের সকলকে গিফট দেওয়া হয়। ক্লিয়ার? তো চেষ্টা করবো যতটা হয়। তো বয়েলের সূত্র থেকে এটা পাই, হ্যাঁ না বলবে? আচ্ছা, এটা লিখলাম না, নিশ্চয়ই লিখতে পারবো আমরা। হ্যাঁ, এটুকু বুদ্ধি আমাদের মাথায় ভগবান দিয়েছে। চার্লসের সূত্র থেকে কি পাও স্যার? এখনই তো বললেন। চার্লসের সূত্র থেকে পাই ভি সমানুপাতিক ক্যাপিটাল টি, এবং এখানেও কিছু একটা লিখেছিলাম, ওটা আমরা লিখতে পারবো। কি লিখেছিলাম? যখন চাপ ও ভর স্থির। এবং আমরা এক্ষুনি অ্যাভোগাড্রো সূত্র থেকে পেলাম, অ্যাভোগাড্রো সূত্র থেকে পেলাম। অ্যাভোগাড্রো সূত্র থেকে কি পেলাম স্যার? ভি সমানুপাতিক স্মল এন। হ্যাঁ না বলো? আর ব্র্যাকেটে সেখানে লিখেছিলাম যখন চাপ ও উষ্ণতা স্থির। 3টে জিনিস পেলাম। 3টের বাঁদিকে কি সেম আছে? সব ভি। হ্যাঁ না বলো? তাহলে কি আমরা যৌগিক ভেদ অ্যাপ্লাই করতে পারবো? হ্যাঁ স্যার। আর ডান দিকগুলো সব কি হয়ে যাবে স্যার? গুণ হয়ে যাবে। ঠিক বলছি তো? তাহলে অতএব আমরা কি লিখবো? অতএব ভি সমানুপাতিক এন টি বাই পি। হ্যাঁ না বলবে? এটা দেখো হবে। তাহলে ব্র্যাকেটে কি লিখবো? যখন, না তো স্যার, যখন চাপ উষ্ণতা ভর সবগুলোই কি পরিবর্তনশীল। হ্যাঁ না বলো? তাহলে যখন চাপ উষ্ণতা ভর সবগুলোই কি হবে? দেখো কথাটা কি বুঝতে পেরেছো?
মনে পড়ছে? তো যখন চাপ, উষ্ণতা ও ভর সবগুলো কি হবে স্যার? পরিবর্তনশীল। সবাই কি বুঝতে পেরেছো? ক্লিয়ার হয়েছে সবাই? পূর্বিতা ঘুমাচ্ছ? আচ্ছা, তো ভি সমানুপাতিক এনটি বাই পি। এবার সমানুপাতিক চিহ্ন যদি তুলে দাও কি আসবে ভাই? ধ্রুবক। আর ধ্রুবককে কি দিয়ে লিখি? কে। কিন্তু সবসময় আমরা কে লিখবো না, সেজন্য আমরা এখানে কি লিখছি? ধ্রুবকটাকে আর দিয়ে লিখছি। কেন স্যার? কারণ আর এর একটা বিশেষ নাম আছে। আমরা ইচ্ছা করে এখানে আর লিখলাম। কেন স্যার? আমরা বলছি কেন আর লিখলাম, যেখানে আরটাকে আমরা বলবো আর হলো অশূন্য সমানুপাতিক ধ্রুবক। আর হলো অশূন্য সমানুপাতিক ধ্রুবক। এটা তো ট্রু স্যার, হ্যাঁ। কিন্তু আর কে কি বলা হয় বলতো? আর কে বলা হয়, এই তো সব শিখে চলে এসছো, সর্বজনীন গ্যাস ধ্রুবক। সর্বজনীন গ্যাস ধ্রুবক। তাহলে আর কে বলছি আমরা সর্বজনীন গ্যাস ধ্রুবক। আমরা আর নিয়ে একটু পরে রিসার্চ করছি, অসুবিধা নাই। তাহলে আমরা ভি সমান এনটি বাই পি পেলাম এবং একটা আর এখানে ধ্রুবক আকারে নিলাম, যেখানে লিখলাম ভি সমান আর ইন্টু এনটি বাই পি। ঠিক তো? তাহলে ভি সমান আর ইন্টু এনটি বাই পি তে আর কে দেখলাম আমরা সমানুপাতিক ধ্রুবক এবং আর কে বলছি আমরা সর্বজনীন গ্যাস ধ্রুবক। এবং আমরা যদি এটাকে ঠিকঠাক করে লিখতাম তাহলে পিভি সমান কি লিখতে পারতাম? এনআরটি। তাহলে পিভি সমান এনআরটি, এটা হচ্ছে আদর্শ গ্যাস সমীকরণ। এটা হচ্ছে আদর্শ গ্যাস সমীকরণ। তাহলে পিভি ইকুয়াল টু এনআরটি টাকেই আদর্শ গ্যাস সমীকরণ পেয়েছি, হ্যাঁ না বলো? তাই যদি তোমাকে কোনোদিন পরীক্ষা লিখতে দেয় যে আদর্শ গ্যাস সমীকরণটা লেখো, তুমি অন্ধের মতো লিখবে পিভি সমান এনআরটি। ঠিক আছে? তাহলে পিভি সমান এনআরটি, এটা হচ্ছে কি আদর্শ গ্যাস সমীকরণ। বুঝতে পারলাম? পরীক্ষায় দেবে কিন্তু আদর্শ গ্যাস সমীকরণ লেখো, তখন তোমাকে পিভি সমান এনআরটি লিখতে হবে। আর যদি প্রমাণ এবছর মাধ্যমিকে না দেয়, সামনের বছর কিন্তু 100% দেবে তোমাদেরকে। তাই এবছর এটা খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, যারা মাধ্যমিক দিচ্ছ এবছর তারাও জেনে রাখো। ক্লাসে তো আমি বলেই দিয়েছি পিভি সমান এনআরটি কিন্তু আমি মক টেস্টে আমার দিয়েছিলাম, এন্ড ইটস আ ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। আই হোপ ভগবান সহায় হবে আমাদের সঙ্গে। চলো, এগুলোই পাবো পরীক্ষায়। তো পিভি সমান এনআরটি, কিছু দোষ তো ভগবানকে দিতে হবে না, সব দোষ আমি একাই কেন নেবো? পিভি সমান এনআরটি ক্লিয়ার হয়েছে সবার? তাহলে যদি আদর্শ গ্যাস সমীকরণ বানাতে বলে পারবো বানাতে। ক্লিয়ার? সবার ক্ষেত্রে একদম ইজি হয়ে গেছে ব্যাপারটা। চলো, যখন ইজি হয়ে গেছে তখন আমরা পরের স্লাইডে যাই। তুমি বুঝতে পেরেছো? তুমি বুঝতে পেরেছো? বুঝতে পেরেছো? পড়া কি খুব ফাস্ট পড়াচ্ছি? আরো স্লো পড়াবো? তাহলে আজকে শেষ হবে না, বলো? স্লো পড়াবো? ঠিকঠাক আছে? আমাকে দেখো, যদি কোনো জায়গায় মনে হয় যে আমি ফাস্ট বলে ফেলেছি, আমাকে কোয়েশ্চেন করবে যে স্যার এটা আরেকবার বলুন, আমি অবভিয়াসলি বলে দেবো, চিন্তা করো না। ওই ভয়ের নিশ্চয় আমাকে এক মাসে বুঝে গেছো, ওই ভয়ের জায়গাটুকু নয়। ভয়ের জায়গা তখনই যখন পড়া ধরবো, দেন ইউ ক্যান ফিয়ার, তুমি আমাকে ভয় করো। বাট ক্লাস চলাকালীন ঠিক আছে, কোনো ব্যাপার নেই। তুমি যা ডাউট আমাকে নির্দ্বিধায় জিজ্ঞেস করো। একবারও ভাববে না যে স্যার ভয় পাবে, লজ্জা পাবে, আমি উত্তর দিতে পারবো না, এরকম কোনো ব্যাপার না। আমি উত্তর দিতে নাও পারলে আমি অবভিয়াসলি পরের দিন জেনে উত্তর দেবো, তাও ভালো। তুমি কোশ্চেন করো, আই লাভ কোশ্চেন। কোশ্চেন করো আমাকে, কোনো ব্যাপার নাই, তবে রিলেটেবল কোশ্চেন করো, উল্টো পাল্টা নাই। একদম ক্লিয়ার হয়েছে সবার? বুঝতে পেরেছি? ওকে। এবার সার্বজনীন গ্যাস ধ্রুবকের একক ও মাত্রা। তো চলো, আর মানে কত স্যার? না তো আর মানে তো স্যার পিভি বাই এনটি, হ্যাঁ না বলো? দেখো, আর মানে তো স্যার পিভি বাই এনটি। আমরা এখান থেকে তার মাত্রা বার করতে চাইছি। কিসের মাত্রা? আর এর মাত্রা। তাহলে আমরা কি বার করতে চাইছি? আর এর মাত্রা। ইজ ইট ক্লিয়ার? আর এর মাত্রা বার করব। তাহলে আমরা এখানে আর এর মাত্রা বার করব। তাহলে দেখো তো একবার আর এর মাত্রা যদি বার করতে চাই, তাকাও। আর সমান পিভি বাই এনটি, তাহলে আমাকে কিসের মাত্রা জানতে হবে? পি। পি মানে কি? চাপ। চাপের মাত্রা কেউ বলতে পারবা? বলো মহাজাতি ফার্স্ট গার্ল, বলো। ml minus 1 t minus 2, very good স্নেহদীপ। ml to the power minus 1, চলো t to the power minus 2, very good। এটা হচ্ছে আস্তে ভাই, ml minus 1 t minus 2। আয়তনের মাত্রা কি হয় এনিওয়ান? টু বাদে l কিউব, ভেরি গুড। তাহলে এটা হচ্ছে l কিউব। আচ্ছা, n মানে কি? মোল। বলো মোলের মাত্রা কি হয়? মোলের মাত্রা মোল হয়। বাহ ভাই, 9 এ আমি এটা শেখাইনি, 9 আমি শিখিয়েছি। n এ নয়, ওটা অ্যাভোগাড্রো নাম্বার না, ওটা নাম মান এন। ভেরি গুড। ক্যাপিটাল এন দিয়ে এটা আমি 9 এ শেখাই সব সময়, যে মোলকে ক্যাপিটাল এন দিয়ে মাত্রা করা হয়। তাহলে এন। আর টি মানে উষ্ণতা। উষ্ণতার মাত্রা কি হয় স্যার? থিটা। ভেরি গুড। তাহলে উষ্ণতা মান থিটা। স্নেহদীপ পরীক্ষা কত বেশি দিয়েছে ফাইনালে? 9 এ 8 এর। বাবা, ঠিক আছে ঠিক আছে, অনেকজন পাস হয়ে যাবে এই নম্বরে, আমাদের মতো দুজন তো পাস হয়ে যাবে। চলো, এটা ঠিক আছে একদূর, ভেরি গুড। 9টা ভালো মনে আছে ছেলেটার। দেখো, সবারই মনে থাকা উচিত এটা। তাহলে এটা যদি ঠিকঠাক ক্যালকুলেট করতে পারি আমরা, তাহলে এম এল মাইনাস 1 এল কিউব, যদি অঙ্কের ন্যূনতম জ্ঞান থাকে তাহলে স্কোয়ার লিখবা নাকি? 3 আর মাইনাস 1 2 লিখবা, ঠিক বলছি তো? আর দেখো টি আছে, টি টু দি পাওয়ার মাইনাস 2 লিখবা।
আর এন উপরে গেলে নিশ্চয় এন টু দি পাওয়ার -1, আর থিটা উপরে গেলে, তাহলে এটা হচ্ছে তার মাত্রা, এটা হচ্ছে তার মাত্রা। এখনই বাবারে বাবা হয়ে গেল। তাহলে পরে আর এর মাত্রা আমরা আই হোপ সকলকে বোঝাতে পেরে গেছি যে আর এর মাত্রাটা কি হবে। আই হোপ ক্লিয়ার, সবার ক্লিয়ার আর এর মাত্রা। এখন তুমি এই জায়গাটাকে যদি একটু ফলো আপ করো, ml²t-2, এটা একটা বিষয় বা একটা রাশির একক বা মাত্রা, বলো তো কার? কার্য বা শক্তি। ভেরি গুড। তাই আমরা এখানে লিখতে পারি মোটা করে যে আর এর মাত্রা সমান কি লিখবো স্যার? কার্য বা শক্তি তার মাত্রা, হ্যাঁ না বলো তো, ইন্টু স্যার মোলের মাত্রা, কিন্তু মোলের মাত্রা টু দি পাওয়ার কত হবে স্যার? -1। আর কি হবে স্যার? উষ্ণতার মাত্রা টু দি পাওয়ার কি হবে? -1। বুঝতে পারলাম ব্যাপারটা? তাহলে এই হচ্ছে আর এর মাত্রা। তাহলে আর এর মাত্রা সমান কার্যের মাত্রা মোলের মাত্রা টু দি পাওয়ার -1 ইন্টু উষ্ণতা মাত্রা টু দি পাওয়ার -1। এটাই হবে আমাদের। ক্লিয়ার হয়েছে? এভাবে মনে রাখবো আমরা। ক্লিয়ার? না নিচেরটা তো মুখস্থ রাখতে পারবো। এবার আসছি আর এর একক। তাই দেখো আর এর একক হবে কার্যের একক, মোলের একক, উষ্ণতার একক। তাই আর এর যদি একক নিয়ে আলোচনা করতে চাও, 3টি একক হয় আর এর একক। 3টি কি কি স্যার? একটা হচ্ছে সিজিএস পদ্ধতিতে একক। কি হয়েছে? আর এর সিজিএস পদ্ধতিতে একক। সিজিএস পদ্ধতিতে কি হবে? কার্যের একক সিজিএস পদ্ধতিতে কি হয়? আর্গ। তাই সিজিএস পদ্ধতিতে আর্গ মোল টু দি পাওয়ার -1, কে টু দি পাওয়ার -1, এটা হচ্ছে আর এর একক। তাহলে সিজিএস পদ্ধতিতে আর এর একক কি হবে? আর্গ মোল টু দি পাওয়ার -1, কে টু দি পাওয়ার -1। এসআই এ কত হবে স্যার? জুল মোল টু দি পাওয়ার -1, কে টু দি পাওয়ার -1। আর একটা একক হয় যেটাকে বলা হয় লিটার অ্যাটমসফিয়ার। তাহলে এটা হচ্ছে আমার 3টে একক। একটা হলো সিজিএস আর্গ মোল টু দি পাওয়ার -1, কে টু দি পাওয়ার -1। আর একটা হলো এসআই জুল মোল টু দি পাওয়ার -1, কে টু দি পাওয়ার -1। আর একটা একক হচ্ছে লিটার অ্যাটমসফিয়ার, এটা এল, এল মানে লিটার, লিটার অ্যাটমসফিয়ার একক। লিটার অ্যাটমসফিয়ার একক হয় লিটার অ্যাটমসফিয়ার মোল টু দি পাওয়ার -1, কে টু দি পাওয়ার -1। এটাও হয়। ক্লিয়ার? বুঝতে পারলাম সকলকে? আই হোপ সকলকে ক্লিয়ার করতে পেরেছি। এবার আমার টার্গেট হবে আর এর মান বার করা। আর এর মান কেন বার করা? কারণ আর একটা ধ্রুবক। হ্যাঁ না বলো? আর একটা ধ্রুবক। যেহেতু আর একটা ধ্রুবক, তাই আমরা এখানে আর এর মানটাকে বার করার চেষ্টা করব। ক্লিয়ার এতদূর পর্যন্ত? এই স্লাইডে কোনো গন্ডগোল? বুঝতে পেরেছো সবাই? কোনো ডাউট থাকলে আমাকে নির্লজ্জ হয়ে জিজ্ঞেস করো যে স্যার এটা বুঝতে পারিনি। ডাইমেনশন ক্লিয়ার? বুঝতে পেরেছি সবাইকে? এনিথিং ডাউট? টোকা হয়ে গেছে? হয়ে গেছে? চলো এবার বিভিন্ন পদ্ধতিতে সর্বজনীন গ্যাস ধ্রুবকের মান। কটা পদ্ধতি বলেছি আমি? 3টি। তো চলো প্রথমে সিজিএস বার করি। সিজিএস পদ্ধতি আগে দেখো। আচ্ছা তুমি বলো আর মানে কি স্যার? পিভি বাই এনটি। তাই তোমাকে কি জানতে হবে? আর বার করতে গেলে পি জানতে হবে, হ্যাঁ না বলো? ভি জানতে হবে, এনটি। এইগুলো জানতে গেলে না আমি এসটিপি নেব। এসটিপি নিশ্চয়ই জানো, স্ট্যান্ডার্ড টেম্পারেচার এন্ড প্রেসার। আর এসটিপি তে আমরা 1 মোল গ্যাস নেব, এইটা নেব আমরা। এইটা হচ্ছে আমার রিকোয়ারমেন্ট, এসটিপি তে 1 মোল গ্যাস তার বার করব আমরা। এবার যদি আমরা এসটিপি তে বার করতে চাই, তাহলে এসটিপি তে প্রেসার বা চাপের মান সিজিএস পদ্ধতিতে কত হয় আমি আগের ক্লাসে বুঝিয়েছিলাম, কোন একজনকে জিজ্ঞেস করব। তাহলে এসটিপি মানে স্ট্যান্ডার্ড টেম্পারেচার এন্ড প্রেসার, মানে প্রমাণ বায়ুমণ্ডলীয় চাপ। তাহলে প্রমাণ বায়ুমণ্ডলীয় চাপের মান সিজিএস পদ্ধতিতে বলো তো বাবা কি হয়? লেও কেন শুনছিস না কেন ভাই? সিজিএস পদ্ধতিতে প্রমাণ বায়ুমণ্ডলীয় চাপের মান বল। 76 মান বল সিজিএস পদ্ধতিতে। 76 में সিজিএস হলো নাকি? ও তো এইচ। 1.01 মনে রাখতে হবে না বলো, নাহলে বাস হারিয়ে যাবে। আচ্ছা এটা 10 হবে, হ্যাঁ 6 এর মতো লাগছে। ঠিক আছে কোনো ব্যাপার না, আপনি লিখুন আমরা সব বুঝাবো। 10^6 ক্লিয়ার হয়েছে? আচ্ছা আচ্ছা বলো টেম্পারেচার কত হয় স্যার? 0 ডিগ্রি সেলসিয়াস। কিন্তু আমাদের মাথায় রাখতে হবে এই চ্যাপ্টারে ডিগ্রি সেলসিয়াস দিয়ে কোনো অঙ্ক হবে না, সবগুলোকে কেলভিনে নিয়ে যেতে হবে। তাই এই কথাটা যেন এই ছোট দিমাগে ঢুকে যায় যে এই চ্যাপ্টার মানে ডিগ্রি সেলসিয়াস নয়, কি করতে হবে? কেলভিন। আর আমরা আগের দিন খুব ভালো করে বুঝিয়েছিলাম ডিগ্রি সেলসিয়াস থেকে কেলভিনে কি করে যেতে হয়। কি করে যেতে হয় বাবা? তাহলে ডিগ্রি সেলসিয়াস থেকে কেলভিন যেতে গেলে 273 দিয়ে কি করতে হয়? যোগ। মনে পড়ছে?
তাহলে এইটা ডিগ্রি সেলসিয়াস থেকে তাহলে কত হয়ে গেল 273 কেলভিন। কে বুঝনি বলো? তাই মাথায় রাখবে, একটা করেছিলাম প্রমাণ মনে আছে, ডিগ্রি সেলসিয়াস থেকে কেলভিন। আচ্ছা, এন মানে কি মোল? হ্যাঁ না বলতো? কমল নিয়েছিস তুই রে 1 মোল। আর 1 মোল গ্যাসের এসটিপি তে আয়তন কত হয় তোরা জানিস? ইয়েস, 22.4 লিটার। আবার সমস্যা দাঁড়ালো কেন দেখ, কোন পদ্ধতিতে করছিস? সিজিএস। সিজিএস এ আয়তনের একক তো লিটার হয় না, কি হয়? সেমি কিউব। সিজিএস পদ্ধতিতে আয়তনের একক তো লিটার নয়, সেমি কিউব। তাহলে 1 লিটার মানে কত সেমি কিউব হয়? 1000 সেমি কিউব। মাথায় রাখবো 1 লিটার মানে কত সেমি কিউব? 1000। তাহলে আমি যখন লিটার থেকে সেমি কিউবে যাব কত দিয়ে গুণ করতে হবে? 1000 দিয়ে। তাই 22.4 কে যদি 1000 দিয়ে গুণ করো, ছোটবেলায় শিখেছিলে গুণটা, দিয়ে 22400 লিখতে হয় নাকি? এইটা হলো ভি। ক্লিয়ার? ক্লিয়ার হলো? তো ক্লিয়ার যদি হয়ে যায় দেখো এবার তাহলে, তাহলে আর এর মান কোন পদ্ধতিতে বেটা? আর এর মান, আর এর মান কোন পদ্ধতিতে স্যার? সিজিএস এ বার করছি। তাহলে পি এর মান আমরা জানি নাকি রে? 1 পয়েন্ট, এখান থেকে লিখছি তো, হ্যাঁ না বল? দেখ আর সমান পিভি বাই এনটি, ঠিক বলছি তো? মানে বুঝতে পারছো? তোমার পিছনের জন্য বুঝতে পারছো? সাদা জামা, বুঝতে পারছো? তো 1.013 ইন্টু 10⁶ লিখে দিলাম, হ্যাঁ না বলো? আর ভি মানে কত? 22400। আর এন কত স্যার? 1। আর টি কত স্যার? এবার এই গুণ ভাগ যদি তুমি বুকে সাহস নিয়ে করতে পারো, মনে বল, বুকে বল, হাতে জোর নিয়ে, তাহলে পরে তুমি ফাইন্ড আউট করবে যে এটা এটাই হয়। এবার তুমি কি স্যার এটা কি করে দেখা দেবে না? যদি পরীক্ষা আসে তুমি ডাইরেক্ট এখান থেকে লিখে দেবে, স্যারও জানবে যে ঠিক আছে। আর তুমি আলটিমেটলি এটা মুখস্থই করবা। হ্যাঁ, 8.31 কি হবে? এককটা কি হবে? আর্গ মোল -1 কে -1। তাহলে আর এর মান সিজিএস পদ্ধতিতে যেন মনে থাকে 8.314 আর্গ মোল টু দি পাওয়ার ইনটু 10⁻⁷ আর্গ মোল টু দি পাওয়ার -1 কে টু দি পাওয়ার -1। ক্লিয়ার? তাহলে সর্বজনীন গ্যাস ধ্রুবকের মান সিজিএস পদ্ধতিতে কত হবে স্যার? 8.314 ইনটু 10⁻⁷ আর্গ মোল টু দি পাওয়ার -1 কে টু দি পাওয়ার -1। আমি কি ক্লিয়ার করাতে পেরেছি? সবাইকে বোঝাতে পেরেছো? গল্প করো না, তাকাও এদিকে, বুঝতে পেরেছো? ক্লিয়ার হয়েছে? এতদূর সবার বুঝতে পেরেছি আমরা। তাহলে আর এর মান সিজিএস পদ্ধতিতে ক্লিয়ার সবার? দেখো প্লিজ, পড়ানোর সঙ্গে সঙ্গে টুকবে, তালে তাল মেলাও, না হলে পরে কিন্তু বেতালা হয়ে যাবা, নাহলে হারিয়ে যাবে। ঠিক আছে? ক্লিয়ার সবার? পরের স্লাইডে যাব। 2 মিনিট। তুমি কি করছিলা তখন বাবা? লেগো লেগো, তাড়াতাড়ি 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 তাড়াতাড়ি। এই সম্রাট, বুঝতে পারছিস তুই? চল এবার কোন পদ্ধতিতে করব? এসআই। চল তাহলে এবার করব আমরা এসআই পদ্ধতি। বল এসআই পদ্ধতিতে পি কত হবে? কে পারবে? 1.013 10⁵ মনে পড়ছে? 5 করেছিলাম তো। 1.013 ইন্টু 10⁵ পাস্কাল নাকি রে? আর টেম্পারেচার তো বুঝতেই পারছিস কত হবে? 273 নাকি রে? হ্যাঁ না বল? কেন? এই তো আগে করালাম, দেখ। আর এন কত হবে স্যার? 1 মোল। আর ভি কত হবে স্যার? 22.4 লিটার। আবার সমস্যা, এসআই পদ্ধতিতে আয়তনের একক হয় মিটার কিউব, আর সিজিএস হয় সেমি কিউব। 1 লিটার মানে 1000 সেমি কিউব। তাহলে আবার লিটার থেকে কিসে যেতে হবে? তাহলে আমাকে মিটার কিউব। বলো তো 1 লিটার সমান কত মিটার কিউব? 10⁻³ মানে 1000 দিয়ে ভাগ করতে হবে। তাই একটা কথা মাথায় রাখবা, লিটার থেকে সেমি কিউব গেলে 1000 দিয়ে গুণ করতে হয়, আর লিটার থেকে মিটার কিউব গেলে 1000 দিয়ে ভাগ করতে হয়। তাই লিটার থেকে সেন্টিমিটার কিউব গেলে 1000 দিয়ে গুণ করতে হয়, লিটার থেকে মিটার কিউব গেলে 1000 দিয়ে ভাগ করতে হয়। তাই এটা মানেই হয়ে যাবে কত স্যার? 22.4 বাই কত হয়ে যাবে স্যার? 1000 মিটার কিউব। ক্লিয়ার? ক্লিয়ার? তাহলে এখন কি লিখবো স্যার? আর এর মান কোন পদ্ধতিতে স্যার? এসআই। তাহলে 1.013 ইন্টু 10⁵ গুণিত 22.4, কিন্তু নিচে কি থাকবে স্যার? 1000। দেখে নাও ভি। এন কত স্যার? 1। আর টি কত স্যার? 273। যদি সাহস নিয়ে করতে পারো অঙ্কটা, তাহলে পরে করবে না জানি আমি। 8.314 জুল মোল টু দি পাওয়ার -1 কেলভিন টু দি পাওয়ার -1। এটা হচ্ছে আর এর মান এসআই পদ্ধতিতে। তাহলে আর এর মান এসআই পদ্ধতিতে আমরা বুঝতে পারলাম কত হলো? 8.314 জুল মোল টু দি পাওয়ার -1 কে টু দি পাওয়ার -1। যারা আমার নোটস দেখছো দেখো, পরপর পেয়ে যাবে তোমরা। পেয়েছো? না পেলে আমাকে বলবা।
তুমি তো পাওনি দেখতে পাচ্ছি, কোথায় খুলে রেখেছো আর কোথায় চলছে ক্লাস, এই দেখো এখানে করা আছে। তাহলে আর এর মান এসআই পদ্ধতিতে হয়ে গেল 8.314, সরি বাবা 8.314 জুল মোল টু দি পাওয়ার -1 কে টু দি পাওয়ার -1। বুঝতে পারলা? সবার ক্লিয়ার হয়েছে? কারো ডাউট বলে ফেল। ক্যামেলিয়া বিশাল ক্লাস করছে, বুঝতে পেরেছো? ক্লিয়ার? আর কোন পদ্ধতি বাকি থাকলো? লিটার অ্যাটমসফিয়ার। স্লাইড চেঞ্জ করব, হয়েছে? চেঞ্জ করব বাবু? ক্লাস বুঝতে পারছো? ভালো লাগছে না? ভালো লাগছে না? বেটার জায়গায় এসছো নাকি আরো খারাপ হয়ে গেল? বেটার জায়গায় এসছো, ভেরি গুড। এই তো শুনতে, এগুলো মাঝে মাঝে আমাকে না কমপ্লিমেন্ট দেবা, হ্যাঁ ভালো লাগে আমার শুনতে। চলো এবার কোনটা পদ্ধতি? লিটার অ্যাটমসফিয়ার। চলো, হ্যাঁ লিটার, লিকার নয়, লিকার আলাদা জিনিস বাবা, লিকার আলাদা জিনিস। ঠিক আছে চলো, ক্লিয়ার? লিটার অ্যাটমসফিয়ার, হ্যাঁ চলো। তা লিটার অ্যাটমসফিয়ারে আমরা পিটাকে নেব। দেখো কোন একক আছে বলো, তাকাও তাকাও। এটিএম, এটিএম কি একটা একক? হ্যাঁ স্যার, এটিএম অ্যাটমসফিয়ার। আমরা বলেছিলাম প্রমাণ বায়ুমণ্ডলীয় চাপের মান কত হয়? 1 এটিএম। সেই জন্য আমরা প্রেসারটাকে এখানে না 1 এটিএম নেব। বলো তো হ্যাঁ না না? এটাই কি প্রমাণ বায়ুমণ্ডলীয় চাপ? হ্যাঁ স্যার, এটাই শিখিয়েছিলেন। মনে কর এখানে লিখেছিলাম 1 এটিএম সমান 1.013, একটা লাইন লিখেছিলাম, মনে করছে এক্স্যাক্টলি যেটা লিখেছিলাম। তোদের মনে থাকবে না? আমার মনে থাকবে। আচ্ছা টেম্পারেচার কত হবে স্যার? 273। আচ্ছা মোল কমল নিবি তুই স্যার 1 মোল। আর আয়তন কত হবে? 22.4 লিটার। দেখ আয়তনের এককটাও লিটার রাখবো আর চাপের এককটাও এটিএম, সেই জন্য এই এককটার নাম কি দেওয়া হয়েছে? লিটার অ্যাটমসফিয়ার। বুঝতে পারলি? কোথায় চলে গেলি বাবা? এলে ক্লিয়ার? তাহলে এখন যদি আর এর মান বার করতে চাই, আর এর মান কত হবে বল স্যার? তাহলে 1 ইন্টু 22.4 বাই 1 ইন্টু 273, হ্যাঁ না করবে? আর এটা করলে পরে 0.082, দেখেছো সব পড়ে এসছে কত সুন্দর। লিটার অ্যাটমসফিয়ার কিন্তু বলতে বলে আর পারে না। মোল টু দি পাওয়ার -1 কে টু দি পাওয়ার -1। তোমরা কিন্তু এই মানটা ভালো করে মুখস্থ রাখবে। এই মানটা দিয়েই আমরা কিন্তু এই চ্যাপ্টারের সমস্ত অঙ্ক করার চেষ্টা করব, যেগুলো পিভি ইকুয়াল টু এনআরটি সূত্র দিয়ে অ্যাপ্লিকেবল হবে। অনেক স্যার এইটা ধরে চলে, অনেক স্যার এইটা ধরে চলে, কিন্তু আমি সবগুলোকে কনভার্ট করে এইটাতে নিয়ে এসে অঙ্ক করাবো। এটা করতে আমার অঙ্ক খুব সোজা হবে। সেজন্য আমি বারবার বলছি, আমি এই চ্যাপ্টারের অঙ্ক কিন্তু পিভি ইকুয়াল টু এনআরটি, পিভি ইকুয়ালস টু এনআরটি, এই ফর্মুলার সমস্ত অঙ্ক এইটা ধরে করবো। হ্যাঁ, সেই জন্য আর এর মানটা এখানে মাথায় রাখবা। এই যে আর এর মান 0.082 লিটার অ্যাটমসফিয়ার মোল টু দি পাওয়ার -1 কে টু দি পাওয়ার -1 আছে। এখানে চাপের একক কি আছে স্যার? অ্যাটমসফিয়ার, হ্যাঁ না বল? আর আয়তনের একক কি আছে স্যার? লিটার। এটা মাথায় রাখবা। দেখো লিটার আছে, অ্যাটমসফিয়ার আছে। বলো কার ডাউট ছিল? জল, জল খাওয়ার জন্য না আমাকে জিজ্ঞেস করবে না, নিজে। জল নেই? ও বাবা, এই তো আমার মুখ লাগানো জল বাবা। কারো জল থাকলে ওকে একটু হেল্প করে দাও। আচ্ছা কারোর কাছে জল, জল ছিল, বোতল কই খুঁজে পাচ্ছি না আমি। আমার বোতলটা কেউ নিয়ে পালিয়ে গেছে বোধহয়। জল দেখো, একটা কথা বলছি শোনো, জল অলওয়েজ ক্যারি করবে। ইজ এ ভেরি, তোমরা মানে জল বাদে অন্য কিছু ক্যারি করে নিয়ে চলে আসো, জল ক্যারি করবে। জল খুব খুব দরকার। ক্লিয়ার? ওই তাকাই দিকে, এত ক্লিয়ার? চলো এবার আদর্শ গ্যাসের সমীকরণ থেকে ঘনত্বের রাশিমালা। এই আস্তে, এই দেখ একটা ভালো কোশ্চেন করেছো। দেখ আর এর মান ক্যালোরি এককে, টাকা। তাহলে আর এর মানটা যদি আমি ক্যালোরি এককে বসাই, ক্যালোরি কোন একক? ক্যালোরি। চল আর এর মানটা বল এসআই পদ্ধতিতে কত হয় বলতো? জুল। এটাই কি? হ্যাঁ না বল, এটাই কি? এই কি হয়েছে, এত বকছো না? শরীর খারাপ করছে? গরম লাগছে? আমি ওই তো ফ্যান চালাতে বন্ধ করলো, মানা করলো আমাকে একটু আগে। ঠিক আছে তুমি বাথরুমে গেলে বাথরুম যাও, জলটা দিয়ে এসো মুখ চোখে। নাও ওইদিকে জানলাটা খুলে দাও, দরকার পড়লে হাওয়াটা দাও। ওকে ওইদিকে খুলে দাও জানলাটা। খুলছে দেখো তো, ঠেলো, হ্যাঁ ঠেলে দাও একটু। দেখো এবার ঠিক আছে? হ্যাঁ গাছপালার দিকে দেখো, সবুজ দেখো, নাই সবুজ কংক্রিটের ভিড়, কিছু করার নাই। ঠিক আছে, বি রিল্যাক্স। হয়েছে? এরা এসআই পদ্ধতিতে এটাই কি আর এর মান? আচ্ছা জুলকে যদি আমি ক্যালোরিতে রূপান্তরিত করতে চাই, তাহলে 1 ক্যালোরি মানে কত জুল হয়? 4.2 জুল। 1 ক্যালোরি মানে, এটা কি জানিস তোরা? 9 এ পড়েছিস? 1 ক্যালোরি মানে
তাহলে 1 জুল মানে কত হবে 1/4.2। তার মানে এটাকে যদি আমি ক্যালোরিতে নিয়ে যেতে চাই কত দিয়ে ভাগ করতে হবে 4.2, হ্যাঁ না বল। সেই জন্য এবার এইটাকে যদি ভাগ করিস না, দেখ প্রায় দেখ 2 আসবে, দেখ 4.2 ইন্টু 2 মানে 8.4, বুঝতে পারছিস। তাই এটাকে আমরা প্রায় 2 লিখি, 2 ক্যালোরি মোল -1 কে -1। তাই আর এর আরেকটা মান মনে রাখবি, 2 ক্যালোরি মোল টু দি পাওয়ার -1 কে টু দি পাওয়ার -1। ক্লিয়ার হলো? আর এর আরেকটা মান হবে 2 ক্যালোরি মোল টু দি পাওয়ার -1 কে টু দি পাওয়ার -1। ওকে, নেক্সট। এবার আমরা করছিলাম কি, যে আদর্শ গ্যাস সমীকরণ থেকে গ্যাসের ঘনত্বের রাশিমালা। তাহলে আদর্শ গ্যাসের সমীকরণ থেকে গ্যাসের ঘনত্বের রাশিমালা, এটা আমরা এবার করার চেষ্টা করব, ঠিক আছে। দেখ, আমরা পিভি সমান এনআরটি জানি নাকি রে? পিভি সমান এনআরটি জানি, ঠিক আছে। খোলো রাখো, শরীর খারাপ করছে, বাড়িতে যা, ফোন করবো। এই চুপ কর। পিভি সমান এনআরটি জানিস? আচ্ছা, যদি গ্যাসের ভর ডাব্লু গ্রাম হয় এবং গ্যাসের মোলার ভর এম গ্রাম পার মোল হয়, কোন একটা গ্যাসের ভর দিয়ে দিয়েছে ডাব্লু গ্রাম আর মোলার ভর কত দিয়েছে এম গ্রাম পার মোল, তাহলে বলতো এখান থেকে কি তুই মোল সংখ্যা লিখতে পারবি? 9-এ পড়েছিস, এন মানে কত হবে স্যার ডাব্লু বাই এম, হ্যাঁ না বল। কারণ মোল সংখ্যা মানে যতটা ভর আমাকে দেবে বাই তার আণবিক ভর বা পারমাণবিক ভর। তাহলে এইটাই যদি আমি এখানে লিখি, তাহলে আমি দেখ একটা নতুন সমীকরণ পেতে পারি, পিভি সমান ডাব্লু বাই এম আর টি, হ্যাঁ না বলতো। এবার দেখতো এই পিভি ইকুয়াল টু ডাব্লু বাই এম আর টি তে এম এর একক কি হবে স্যার? এই দেখ, এম এর একক কি হবে? গ্রাম পার। এম এর একক কি হবে? গ্রাম পার। তাহলে পিভি ইকুয়ালস টু ডাব্লু বাই এম আর টি তে এম এর এককটা কি হয়? গ্রাম পার মোল। একদম ক্লিয়ার? এবার দেখ, আমি যদি কোন রকম ভাবে এরকম লিখতে পারতাম যে টাকা পি গুণিত এম, এমটাকে উপরে তুললাম, হবে? আর ভিটাকে নিচে নামালাম, ডাব্লু বাই ভি, হবে না বলতো? তাহলে ইন্টু আর টি, হবে না বলতো? টাকা এদিকে এম কে উপরে তুললাম, ভি কে নিচে নামালাম। ডাব্লু বাই ভি মানে কি স্যার? ভর বাই আয়তন। ভর বাই আয়তনকে কি বলিস? তাহলে আমরা কি এখানে লিখবো পিএম সমান ডি আর টি, যেখানে ডি হচ্ছে গ্যাসের ঘনত্ব। তাই দেখতো তোরা ডি মানে কি লিখতে পারবি? পিএম বাই আর টি, বল হবে না? তাহলে ডি সমান পিএম বাই আর টি, এটা হচ্ছে গ্যাসের ঘনত্ব। তাহলে গ্যাসের ঘনত্ব বুঝতে পারলাম, ডি সমান কত হবে? পিএম বাই আর টি। গ্যাসের ঘনত্ব হবে ডি সমান পিএম বাই আর টি। চলো একটু চলো, ডি সমান পিএম বাই আর টি, বুঝতে পেরেছি? বুঝলা? বুঝেছো? তাহলে গ্যাসের ঘনত্ব ডি সমান পিএম বাই কত হবে? আর টি। এর জন্য সবার, হ্যাঁ, এই অ্যাটেন্ডেন্স শিট কোথায়? এ বাবা, এদেরকে পাস করেনি তোমরা? সবাই সই করছো অ্যাটেন্ডেন্স শিটে? সবসময় পাস করে দেবে এদেরকে, হ্যাঁ, যে কোনো একদিকে। ক্লিয়ার দূর পর্যন্ত? আদর্শ গ্যাসের গতিতত্ত্বের স্বীকার্য, এই যে আমরা এক্সপ্রেশন, আদর্শ গ্যাসের গতিতত্ত্বের স্বীকার্য। গতিতত্ত্বের স্বীকার্য মানে আমরা বলছিলাম যে আদর্শ গ্যাস কাকে বলে? যে সমস্ত গ্যাস চার্লস ও বয়েলের সূত্র মেনে চলবে তাদেরকে বলছিলাম আমরা আদর্শ গ্যাস। এখন আমরা আদর্শ গ্যাস বলতে কি বুঝবো? দেখো, আমরা যদি আদর্শ মানুষ বা আদর্শ ভারতীয়র একটা উদাহরণ দিতে চাই, উই ক্যান টক অ্যাবাউট বিবেকানন্দ, উই ক্যান টক অ্যাবাউট এপিজে আব্দুল কালাম। ইনারা মোটামুটি আমাদের চোখে একটা আইডিয়াল ইন্ডিয়ান বা আইডিয়াল সিটিজেন, তাদের যা হাবভাব। তো বেসিক্যালি আমরা তাদের মধ্যে কিছু তো গুণাবলী দেখি, যেমন আমরাও ক্লাসে বলি এই মেয়েটা না একটা আদর্শ স্টুডেন্টের মতো, ঠিক আছে, যদি বা খুঁজে পাওয়া খুব দুর্লভ, বাট ঠিক আছে, আমরা সেক্ষেত্রে বলে দিই। তো এক্ষেত্রে আমরা সেরকম দেখছি যে আদর্শ, তা আদর্শ গ্যাস হতে গেলে তার কতগুলো ক্রাইটেরিয়া মানতে হবে। ক্রাইটেরিয়া মানে কি হলে আদর্শ গ্যাস হবে। তো তার জন্য কিছু স্বীকার্য মানে ধরে নিলাম যে এই হলে তার আদর্শ গ্যাস হবে, ধরে নিলাম, এটা আমি ধরে নিচ্ছি
যেমন একটা আদর্শ গ্যাস হতে গেলে তার কি কি বৈশিষ্ট্য থাকতে হবে, সেইগুলো হচ্ছে আদর্শ গ্যাসের গতিতত্ত্বের স্বীকার্য। নাম্বার 1, আদর্শ গ্যাসগুলি হবে বিন্দু ভরযুক্ত, অর্থাৎ গ্যাসগুলো হবে পয়েন্ট মাস, বিন্দু ভরযুক্ত, ছোট ছোট ভরযুক্ত হবে, অর্থাৎ গ্যাসগুলোর কিন্তু ভর আছে এবং তারা কেমন স্যার, বিন্দু ভরযুক্ত, তারা বিন্দু ভরযুক্ত। আদর্শ গ্যাসগুলি হবে বিন্দু ভরযুক্ত, তাহলে আদর্শ গ্যাসগুলো অবশ্যই কি হবে আমার এখানে, বিন্দু ভরযুক্ত। ক্লিয়ার? সো আদর্শ গ্যাসগুলি হবে বিন্দু ভরযুক্ত। নাম্বার 2, গ্যাসগুলোর নিজস্ব কোনো আয়তন নাই, পাত্রের আয়তনই গ্যাসের আয়তন, এটা কি বুঝিয়েছিলাম আগের দিন? হ্যাঁ স্যার। তাহলে গ্যাসগুলোর নিজস্ব কোনো আয়তন নেই, পাত্রের আয়তনই তার আয়তন। 3 নাম্বার, গ্যাসগুলোর মধ্যে নিজস্ব কোনো আন্তরাণবিক আকর্ষণ বল নেই, অর্থাৎ গ্যাসগুলো নিজেদের মধ্যে কোনো আকর্ষণ বল নেই, তাদের আকর্ষণ বল কত স্যার, 0, নিজেরা একে অপরকে আকর্ষণ করে না। 4 নাম্বার, গ্যাসগুলো পরস্পর নিজেদের মধ্যে সংঘর্ষে লিপ্ত হয়, এরা একে অপরের সাথে ধাক্কা মারে। যেমন ধরো এই গ্যাসটা অন্য একটা গ্যাসকে ধাক্কা মারছে, একে ধাক্কা মারছে, এরকম ধাক্কা মারছে গ্যাসগুলো, পরপর দুটি ধাক্কার মাঝে, এটা একটা ধাক্কা, এটা একটা ধাক্কা, পরপর দুটি ধাক্কার মাঝে গ্যাসটা যে সরল রৈখিক পথ যায় তাকে বলা হয় মুক্ত পথ। তাহলে মুক্ত পথ কাকে বলে? পরপর দুটি সংঘর্ষের মাঝে একটা গ্যাসীয় কণা যতটা সরল রৈখিক পথ যায় তাকে কি বলা হয়, তার মুক্ত পথ। এখন এই যে গ্যাসের সংঘর্ষগুলো হয়, সেটা আগের দিনে একটা কোশ্চেনে আলোচনা করেছিলাম, সংঘর্ষগুলো স্থিতিস্থাপক সংঘর্ষ হয়, অর্থাৎ গ্যাসের অণুগুলো সর্বদা স্থিতিস্থাপক সংঘর্ষে লিপ্ত হয়। দ্যাট মিনস সংঘর্ষের আগে আর পরে তাদের ভরবেগের কোনো পরিবর্তন হয় না, এটাকে আগের দিন বুঝিয়ে দিয়েছিলাম, একটা প্রবলেম করেছিলাম এই জায়গাটায়, মনে করে দেখো, দেওয়ালে পরপর, তুমি অন্য জায়গায় চলে যাচ্ছ, হ্যাঁ, পরপর এই ক্লাসে থাকো, পরপর দুটি ধাক্কার মাঝে একটি কণা যে সরল রৈখিক পথ যায় তাকে বলা হয় মুক্ত পথ, পরপর দুটি ধাক্কার মাঝে। তো আমরা যখন দেখছি যে স্থিতিস্থাপক সংঘর্ষ হচ্ছে, স্থিতিস্থাপক সংঘর্ষের ক্ষেত্রে আমরা দেখছি গ্যাসগুলোর ভরবেগের কোনো পরিবর্তন হয় না, সেটা নিয়ে একটা প্রবলেম আমি আগের দিন আলোচনা করেছিলাম এবং আমরা দেখছিলাম সেক্ষেত্রে ভরবেগের পরিবর্তন কত হয়, 2 mv, মনে পড়ছে নিশ্চয় সবার। এগুলো হলো গ্যাসের গতিতত্ত্বের স্বীকার্য, এগুলো হলো গ্যাসের গতিতত্ত্বের স্বীকার্য। এবার এই সমস্ত স্বীকার্য যারা মানবে তারাই কি হবে, আদর্শ গ্যাস, হ্যাঁ না বলো? তাহলে যারাই মানবে তারাই আদর্শ গ্যাস। তাহলে যারা বয়েলের সূত্র মানে, যারা চার্লস ও বয়েলের সমন্বয় সূত্র মানে, যারা আদর্শ গ্যাস সমীকরণ মানে, যারা এগুলো মানে তারাই হবে সব আদর্শ গ্যাস, না হলে আদর্শ গ্যাস একটাও হবে না। আমি কি ক্লিয়ার করতে পেরেছি সবাইকে? এই তো এইটার এটা, এটার এটা, এটার এটা, প্রত্যেকটা ধাক্কার একটা একটার মুক্ত ফ্রি পথ। এবার বাস্তব গ্যাসের আদর্শ আচরণ থেকে বিচ্যুতির কারণ কি? তাহলে আমাদের বাবা মা তো প্রত্যেকেই চাইছে যে আমাদের ছেলে মেয়ে আদর্শ হোক, কিন্তু আদর্শ হচ্ছে না কেন? তারা বিচ্যুত হয়ে যাচ্ছে, দে গেট ডেভিয়েটেড। কি করে? তার মানে সামহাও এমন কিছু ঘটছে যেখানে বাস্তব গ্যাস আদর্শ গ্যাসের মতো আচরণ করছে না, অর্থাৎ বাস্তব গ্যাসগুলো আদর্শ আচরণ থেকে বিরত থাকছে। কেন? কেন তারা আদর্শ আচরণ করছে না? তাহলে বাস্তব গ্যাসগুলো আদর্শ আচরণ করছে না, তার কারণ কি? তার কারণ খুঁজতে গিয়ে আমরা দেখলাম যে আমরা আদর্শ গ্যাস বলতে যে যে শর্তগুলো দিচ্ছি সেই শর্তগুলো অনেকাংশে ভুল ধরা হচ্ছে আমাদের। ভুল নাম্বার 1 দেখো, প্রথমত জাস্ট ইমাজিন করো, আমি বলছি যে গ্যাসগুলোর মধ্যে কোনো আকর্ষণ বল কাজ করে না। ইজ ইট ক্লিয়ার? এটা বললাম তো একটা তত্ত্ব, যে আমরা বলছি আদর্শ গ্যাস কারা হবে, যাদের মধ্যে কোনো আকর্ষণ বল কাজ করবে না, কোনো আকর্ষণ বল কাজ করবে না। কিন্তু ক্লাস 8 যদি একটু মনে করে দেখতে পারো, তো যাদেরই ভর আছে সেই দুটো ভরের বস্তু পরস্পরকে তো আকর্ষণ করবে অ্যাকর্ডিং টু নিউটন, তাহলে নিউটন তো ভুল হয়ে যাবে। তার মানে তুমি প্রথম পয়েন্টে বলছো যে গ্যাসগুলো বিন্দু ভরযুক্ত, সেকেন্ড পয়েন্টে বলছো তাদের মধ্যে কোনো আকর্ষণ বল নেই, এটা কেমন কন্ট্রাডিক্টরি কথা হয়ে যাচ্ছে না? হ্যাঁ না বলবে? কেন কন্ট্রাডিক্টরি হচ্ছে? স্যার প্রথম পয়েন্টে বলছেন তাদের ভর আছে, কিন্তু পরের লাইনে বলছেন তারা আকর্ষণ করবে না, কেন? তাহলে নিউটন কি আছে এখানে? নিউটন তো বলছে যাদেরই ভর আছে তারা পরস্পরকে কি করবে ভাই, আকর্ষণ করবে। তুমি আমাকে আকর্ষণ করছো, তুমি ওকে আকর্ষণ করো, আমরা সবাই একে অপরকে একটা সিস্টেম যারা পরস্পরকে আকর্ষণ করছি। ইজ ইট ক্লিয়ার? তাহলে পরে আকর্ষণ তো তারা করছে ভাই, কিন্তু তুমি বলছো আকর্ষণ করে না, মানে জাস্ট একটা ইমাজিনেশনে যদি আমরা আসি, ধরো এরকম একটা কন্টেনার বা পাত্র আছে, তুমি ঘরটার কথা ভাবো, আর এখানে কোনো একটা গ্যাসীয় অণু আছে,
এবার গ্যাসীয় অণুটা এই পাত্রের দেওয়ালে গিয়ে ধাক্কা মারছে, তার ফলে কি তৈরি হচ্ছে স্যার? চাপ। হ্যাঁ না বলো? এখানে কোনো আকর্ষণ বল আছে? নাই। না স্যার নাই, কিন্তু বাস্তবে কি আছে না নাই? হ্যাঁ স্যার বাস্তবে আছে। জাস্ট ইমাজিন করো, ধরো আমি একটা আদর্শ গ্যাসের কণা, যদি আমি আদর্শ নয়, আদর্শ গ্যাসের কণা, আমি কি করছি? গিয়ে পাত্রের দেওয়ালে গিয়ে ধাক্কা মারছি ধপ করে, কোনো আকর্ষণ বল নাই, কিচ্ছু নাই পেছন দিকে আমার, তাহলে আমার এখানে চাপ কত হবে? পি। চুপ করে থাক, বোঝাচ্ছি একটা জিনিস। চাপ কত হবে? পি। চাপ কত হবে? পি। এবার আমি কি বলছি যে আমার এখানে ধরো একটা রাবার, যেটা ইলাস্টিক, বড় রাবার ব্যান্ড কোমরে বেঁধে দিয়েছো, যে ওদের তিনজনের হাতে দিয়ে দিয়েছি, দিয়ে আমাকে ধরে রাখ, দিয়ে আমি গিয়ে এবার ধাক্কা মারছি, তাহলে বলো তো চাপের মান কমবে না বাড়বে? কমবে। কমবে না বাড়বে? কমবে। এবার ধরো, এবার ভাবো যে আমাকে অলরেডি প্রথমে ওরা ধরে রেখেছিল এই রাবার ব্যান্ড দিয়ে, দিয়ে আমি ধাক্কা মারছি, এই যে চাপ, এই চাপটাই পি, কিন্তু তুমি বলছো কোনো আকর্ষণ বল নাই। তুমি দেখতেই পাচ্ছ না আকর্ষণ বল আছে, কেন? কারণ তুমি ধরে নিয়েছো তাদের মধ্যে কোনো আকর্ষণ বল নাই। কিন্তু বাস্তবে কি হচ্ছে? তাদের মধ্যে তো আকর্ষণ বল আছে, বাস্তবে তো তাদের মধ্যে আকর্ষণ বল আছে। তার মানে আমি যতই বলছি যে এখানে পি বলে সে চাপ দিচ্ছে, আদর্শ গ্যাস, কিন্তু তার মধ্যে একটা আকর্ষণ বল আছে, তারপর চাপটা হচ্ছে পি। হ্যাঁ না বলো? তার মানে এর আকর্ষণটা আছে, তারপর সে চাপ দিচ্ছে পি। এবার যদি আকর্ষণ না থাকতো তাহলে চাপ বাড়তো না কমতো? বাড়তো স্যার। তার মানে আমরা বাস্তব গ্যাসের যে বিচ্যুতির কারণ, সেই কারণটা কি আমরা বলতে পারি যে চাপের সংশোধন দরকার? হ্যাঁ না বলো? এবার চাপের সংশোধন কেন দরকার? না তো আন্তরাণবিক আকর্ষণ বলের জন্য। হ্যাঁ না বল? আন্তরাণবিক আকর্ষণ বল, কারণ আমরা ধরে নিচ্ছি যে আন্তরাণবিক আকর্ষণ বল নাই, কিন্তু বাস্তবে আন্তরাণবিক আকর্ষণ বল থাকবেই, থাকতে হবে, নাহলে নিউটন ভুল হয়ে যাবে ভাই, নিউটনকে ভুল করা যাবে না, আন্তরাণবিক আকর্ষণ বল থাকবেই। তাহলে গ্যাসের মধ্যে আন্তরাণবিক আকর্ষণ বল আছে, তা সত্ত্বে আমরা ধরে নিচ্ছি নাই, দিয়ে বলছি চাপ পি, কিন্তু পরে চোখ খুলে দেখছি আরে ভাই আকর্ষণ বল তো আছে, তাহলে এবার বাড়বে নাকি? হ্যাঁ না বলো? বাড়বে। তাই চাপ সংশোধনের ক্ষেত্রে আমরা যে চাপ পিটা পাচ্ছিলাম, সেই পিটা পি হবে না, বরং পি এর মান কি হবে? আরো বাড়বে। পি এর মান কি হবে? আরো বাড়বে। কত বাড়বে সেটা ক্যালকুলেট করে দেখা গেছে এ বাই ভি স্কোয়ার পরিমাণ বাড়ছে। ক্যালকুলেট করে কি দেখা গেছে? এ বাই ভি স্কোয়ার পরিমাণ বাড়ছে। এবার এটা জিজ্ঞেস করিও না কেন, কারণ এটা তোমাদের লেভেলে নাই, একটু বড় লেভেলে আছে। যাও, তাহলে আমরা এটা দেখলাম যে এ বাই ভি স্কোয়ার পরিমাণ বাড়ছে। হ্যাঁ না বলো? এত ক্লিয়ার হয়েছে? 2 নাম্বার আয়তন সংশোধন। তাকাবে একটু প্লিজ, তাকাবে একটু প্লিজ। আমরা বলে দিয়েছি গ্যাসগুলোর নিজস্ব কোনো আয়তন নাই। হ্যাঁ না বলো? অথচ তার ভর আছে। তুমি ভাবতে পারো একটা ভর আছে অথচ আয়তন নাই, এটা কি সেন্সিবল কথা? মানে তাহলে ঘনত্ব মানে কি স্যার? ভর বাই, ভর আছে আয়তন 0, তাহলে ঘনত্ব তো অসীম হয়ে যাবে। হ্যাঁ না বলো? এটা কি করে সম্ভব? সেই জন্য গ্যাসের নিজস্ব আয়তন তো আছে। উদাহরণ দিচ্ছি, ধরো আমরা যতগুলো ছেলে এখানে বসে আছি, ছেলে, আমরা ছেলেরা থাকলাম, মেয়েদেরকে আমি ঘর থেকে বার করে দিলাম, ধরো কথা বলছি, দিয়ে আমরা ছেলেরা পুরো ঘরে দৌড়াদৌড়ি করছি, আমরা ছেলেরা অ্যাজ ইফ এক একটা গ্যাসের পার্টিকেল, অ্যাজ ইফ আমরা কি করলাম? মেয়েদেরকে বার করে দিলাম, ছেলেরা দৌড়াদৌড়ি করে বেড়াচ্ছি, আমরা গোটা ঘর চষে বেড়াচ্ছি, কেউ স্পাইডারম্যানের মতো ওদিকে চলে গেছে, ব্যাটম্যানের মতো উল্টো দিকে ঝুলে আছে, বিভিন্ন রকম, যে যেখানে পাচ্ছে সে সেখানে চলে যাচ্ছে, যে যেখানে পাচ্ছে সে সেখানে চলে যাচ্ছে, অর্থাৎ গ্যাস অণুগুলো সর্বদা গতিশীল, দৌড়ে বেড়াচ্ছি। আমরা কি পুরো ঘর পাচ্ছি দৌড়াদৌড়ি করার জন্য? হ্যাঁ স্যার, না, আমরা কোনোদিনই পুরো ঘর পাবো না। উদাহরণ দিচ্ছি, দেখো, এবার ধরো আমরা দৌড়ে বেড়াচ্ছি বলে বুঝতে পারছিলাম না, প্লিজ কনসেন্ট্রেট করবে হিয়ার। আমি সবগুলো পার্টিকেল ছেলেগুলোকে নিয়ে এক জায়গায় জড়ো করলাম, বলো তো এতটা কি হবে? হবে না? হবে না? এতটা তো হবে, এই পুরো জায়গাটা। এবার একজনকে যদি ছেড়ে দিই, এবার বলতো সে পুরো ঘর পাচ্ছে দৌড়াদৌড়ি করার জন্য, কোনটুকু বাদ চলে যাচ্ছে? এইটুকু। তার মানে আমি যখন গ্যাসগুলোকেও ছেড়ে দিচ্ছি, গ্যাসগুলো কি পুরো ভলিউম পাচ্ছে দৌড়াদৌড়ি করার জন্য? না, গ্যাসের নিজস্ব ভলিউমটুকু তো বাদ যাচ্ছে। তার মানে এই ঘরে পুরো গ্যাসগুলোকে টেনে এনে যদি আমি এক জায়গায় জমা করে দিই, দিয়ে একটা গ্যাস অণুকে বলে দিই যা এবার তুই, তাহলে ও পুরো ঘর ভলিউম ভি মাইনাস গ্যাসের আয়তন এইটুকু বাদেও গোটা ঘর ঘুরে বেড়াতে পারবে। হ্যাঁ না বলো? এই জন্য বলো আয়তন সংশোধন দরকার। তার মানে আমরা কি বলছি? এখানে পুরো ঘরের যে আয়তন, পুরো গ্যাসটাকে যদি এখানে বি আয়তনের সময় জমা করে দিই, তাহলে এখন আয়তন ফাঁকা কত পেল সে? ভি মাইনাস বি। সেজন্য আয়তন সংশোধনটা কত হলো? ভি মাইনাস বি। আর আমরা সমীকরণ কি পেয়েছিলাম? পিভি সমান এনআরটি নাকি রে? এনটা এখানে কি ছিল? মোল সংখ্যা। এন এর মান যদি 1 হয়ে যায় তাহলে এটা কি বলবো? 1 মোল গ্যাসের ক্ষেত্রে। তাহলে 1 মোল গ্যাসের ক্ষেত্রে সমীকরণটা কি ছিল স্যার? পিভি সমান আরটি। তাহলে এই সমীকরণে পি এর মান কি চেঞ্জ হয়ে যাবে? হ্যাঁ না বলো? আর ভি এর মানও কি চেঞ্জ হয়ে যাবে?
তাই একটা নতুন সমীকরণ দেওয়া হলো কি স্যার, না তো পি প্লাস এ বাই ভি স্কোয়ার ইন্টু ভি মাইনাস বি সমান আর টি। এটা 1 মোল গ্যাসের ক্ষেত্রে, আর এন মোল গ্যাসের ক্ষেত্রে এইটা হলো তার সমীকরণ। এবং এটা কে দিয়েছিলেন, বিখ্যাত নাম আছে তার, নামটা মনে রাখতে পারো, তার নাম হচ্ছে ভ্যান ডার ওয়ালস। তো বিখ্যাত নাম ভ্যান ডার ওয়ালস, এটাকে বলছি আমরা বাস্তব গ্যাস সমীকরণ। তাহলে ভ্যান ডার ওয়ালস সমীকরণ এটা হচ্ছে বাস্তব গ্যাস সমীকরণ। তাহলে বাস্তব গ্যাস সমীকরণ ভ্যান ডার ওয়ালস আমরা আই হোপ ক্লিয়ার করতে পেরেছি। ভ্যান ডার ওয়ালস বাস্তব গ্যাস সমীকরণ। তাহলে পি প্লাস এন স্কোয়ার এ বাই ভি স্কোয়ার ইন্টু ভি মাইনাস এন বি সমান এনআর টি, এটা হচ্ছে ভ্যান ডার ওয়ালস ইকুয়েশন। ক্লিয়ার হলো ভ্যান ডার ওয়ালস সমীকরণ, বুঝতে পারলাম? সকলের ক্লিয়ার হয়েছে? তাহলে এইটা হলো বাস্তব গ্যাস সমীকরণ। তাহলে এইটা কিন্তু এবছর মাধ্যমিকে ভীষণ ইম্পর্টেন্ট। কোথায় চলে গেলি বাবা? মাধ্যমিকে ভীষণ ইম্পর্টেন্ট, মাধ্যমিকে ভীষণ ইম্পর্টেন্ট। এবছরও যদি না আসে তোমাদের সময় কিন্তু এটা ভীষণ ইম্পর্টেন্ট থাকবে। ক্লিয়ার? এই বছর কোশ্চেনটা দেখে নি কি কি দিচ্ছে। ক্লিয়ার হয়েছে কনসেপ্টটা? আমি কি বলতে পারছি? ক্লিয়ার হলো? ছুটি দেবো দাঁড়াও, চিন্তা করো না। ক্লিয়ার আদুর? এই জিনিসটাকে বোঝাতে পেরেছি সবাইকে? আমি আমার উদাহরণটা দিয়ে বোঝাতে পেরেছি সবাইকে তো ব্যাপারটা? ফিজিক্স বোঝো, মুখস্থ করতে হবে না। গ্যাসের গড় বেগ আর আরএমএস বেগ। গড় বেগ মানে কি? ধরো আমাদের ঘরে 3 জন আছে যারা আমাদের ঘরে দৌড়াদৌড়ি করে বেড়াচ্ছি। ধরো এটা একটা কণা, এটা একটা কণা, এটা একটা কণা, 3টে কণা। এর বেগ c1, এর বেগ c2, এর বেগ c3 কত স্যার? এটাকে ধরলাম 7 মিটার পার সেকেন্ড, এটাকে ধরলাম 5 মিটার পার সেকেন্ড, এটাকে ধরলাম -12 মিটার পার সেকেন্ড। হতে পারতো তো? অবভিয়াসলি হতে পারতো। স্যার মাইনাস কেন ধরলেন? আরে ভাই বেগ, একটা বেগ এই দিকে গেলে প্লাস হলে উল্টো দিকে হলে কি হবে? মাইনাস। আমি কি আগের দিন বুঝিয়েছিলাম? তাহলে পরে একটা বেগ যদি এদিকে যায় তাহলে কি হবে স্যার? প্লাস। উল্টো দিকে গেলে কি হবে পূর্বিতা? মাইনাস। ক্লিয়ার? ঘুমায় না বাবা। ক্লিয়ার হয়েছে সবার? বুঝতে পেরেছি? এবার বলো তো, আমি যদি এখানে গড় বেগ বার করি, গড় বেগ মাথায় রাখবি, গড় বেগকে এইরকম দিয়ে চিহ্নিত করা হয়, সি বার, এটাকে বলা হয় বার বা অ্যাভারেজ। গড় বেগ কত হবে? না তো স্যার চোখে দেখুন, c1 প্লাস c2 প্লাস c3 বাই 3। আর অঙ্কের ন্যূনতম জ্ঞান থাকলে 5 আর 7 12, 12 মাইনাস 12 কত হয়ে যায় স্যার? গ্যাসের গড় বেগ 0। এটা কি সম্ভব কোনোদিনও? না স্যার। কেন? আমি প্রথম দিক থেকে চিল্লিয়ে আসছি, গ্যাস সর্বদা গতিশীল, হ্যাঁ না বলো? অর্থাৎ গ্যাসের অণুগুলো সর্বদা দৌড়াদৌড়ি করে বেড়াচ্ছে, আর তুমি সেখানে বার করতে চাইছো এমন একটা পসিবিলিটি যেখানে গ্যাসের গড়বেগ, একটা পসিবিলিটি যে গ্যাসের গড়বেগ 0 হতে পারে, এটা কোনোদিন মেনেই নেওয়া যায় না। তুমি জাস্ট ইম্যাজিন করো যে তুমি শ্বাস প্রশ্বাস নিচ্ছ, কেন? গ্যাস গতিশীল বলে তোমার নাকে এসে ঢুকে যাচ্ছে। গ্যাস যদি গতিশীল না হতো, গ্যাসের গড়বেগ যদি 0 হতো, গ্যাসগুলো সব এক জায়গায় জমা হয়ে যেত, তখন তোমাকে কুকুর মতো শুকুর বেড়াতে হতো, গ্যাস কই গ্যাস কই গ্যাস করে বেড়াতে হতো, তাই না? তখন ওইখানে গ্যাস জমা আছে, সব ওখানে গিয়ে ভিড় করতাম, দে আমাকে গ্যাস দে। গ্যাস গতিশীল বলেই তো নাকে চলে আসছে, হ্যাঁ না বলো? তো গ্যাস গতিশীল, তো তুমি গ্যাস গতিশীল বারবার চিৎকার করে মরে যাচ্ছ, আর তুমি এট এ টাইম বার করছো যে তার অ্যাভারেজ ভেলোসিটি বা গ্যাসের গড়বেগ কত ভাই? 0। ক্যান ইট বি পসিবল ভাই? প্লিজ কাম অন, গিভ মি আ ব্রেক, এন্ড দিস টাইম আ বিগার ওয়ান। হবে না, কোনোদিনই না, হবে না, এটা পসিবল না। তাহলে স্যার আমরা তো কোনো না কোনো জায়গায় ভুল করছি। হ্যাঁ, ভুল তো ভাই করছি। তাহলে গ্যাসের গড়বেগের কনসেপ্টটাই ভুল, গ্যাসের গড়বেগের কনসেপ্টটাই ভুল, কারণ গড়বেগ 0 হয়ে যেতে পারে। তাহলে এমন কি করব যাতে 0 না হয়? ভেরি গুড, স্কোয়ার। কারণ কি? স্কোয়ার করে দিলে পরে মাইনাসটা কি হয়ে যাবে স্যার? প্লাস। এটা মাথায় বুদ্ধি আছে, অঙ্কে ভালো, ঠিক আছে। মাইনাস কে স্কোয়ার হয়ে যাবে, যদি করে দাও প্লাস হয়ে যাবে। সেই জন্য আমরা একটা নতুন বেগ নিলাম, কি স্যার? আরএমএস বেগ। আরএমএস বেগের কথার মানে কি? এটা মানে হচ্ছে, দেখো, রুট মিন আর স্কোয়ার, রুট মিন স্কোয়ার। ভালো করে দেখো, আমরা যদি রুট নিই আর এগুলোর স্কোয়ার করি, তাহলে কত করবো স্যার? c1 স্কোয়ার প্লাস c2 স্কোয়ার প্লাস c3 স্কোয়ার বাই 3। এইটাকে বলছি আমরা আরএমএস বেগ। তাহলে প্রত্যেকটা বেগকে কি করব? স্কোয়ার করব, দিয়ে তার কি বার করব? গড় বার করব, দিয়ে তার কি করে দেবো? রুট করে দেবো। তাহলে তুমি যা পাবা সেটাকে কি বলবা? আরএমএস বেগ। সেটাকে কি বলবে তুমি? আরএমএস বেগ। ক্লিয়ার? এবার গড় বেগ অপেক্ষা আরএমএস বেগ গুরুত্বপূর্ণ কেন? স্যার গড় বেগ 0 হয়ে যেতে পারে, আরএমএস বেগ কোনোদিনও 0 হতে পারে না। মাথায় রাখবে, গ্যাসের অণুগুলোর ক্ষেত্রে 3 প্রকারের বেগ আমরা বার করি। একটা হচ্ছে গড় বেগ। গড় বেগ কত হয়? না তো গড় বেগ হয় √8RT/m পাই। এটা কি করে এলো জানার দরকার নাই, যদি মনে রাখতে পারো পারো।
না মনে রাখবা কোনো দরকার নাই। তাহলে গড় বেগ কত হয় স্যার? 8RT/m পাই রুট ওভার। আরএমএস বেগ কত হয় স্যার? একটু আগে দেখাচ্ছি, রুট ওভার 3RT/m। আর একটা হয় ম্যাক্সিমাম প্রবাবল, সর্বোচ্চ সম্ভাব্য বেগ, এটা হচ্ছে রুট ওভার 2RT/m। এই তিনটা একটু মনে রাখবা। তাহলে তিন প্রকারের গ্যাসের বেগ সম্বন্ধে আমরা আলোচনা করলাম। একটা হচ্ছে সি অ্যাভারেজ, যেটা ভ্যালু রুট ওভার 8RT/m পাই। একটা হচ্ছে সি আরএমএস, যেটা এখনই বলছিলাম রুট ওভার 3RT/m। আর ম্যাক্সিমাম প্রবাবল মানে কি? সর্বোচ্চ সম্ভাব্য বেগ। এটা একটা ফাংশন আছে, ম্যাক্সওয়েল ডিস্ট্রিবিউশন ফাংশন, সেখান থেকে বার করা যায়, যেটা গ্র্যাজুয়েশনে আছে, এখন নাই। হ্যাঁ, ক্লিয়ার? কি বল, দেখতে পেয়েছিস এবার? ক্লিয়ার? একটু ধৈর্য ধরো। ক্লিয়ার হয়েছে এত পর্যন্ত? হয়নি? আর কত পড়াবেন স্যার? এই চ্যাপ্টারটা আর দুটো তিনটে আছে, বাস শেষ হয়ে গেল। 5টা পর্যন্ত তো বটেই ভাই, প্লিজ। ক্লিয়ার দূর পর্যন্ত? তোমাদের ক্লাস তো 5টা পর্যন্ত বলো, তাহলে আমি তো অত টাইমই নেবো। শুষ্ক বায়ু অপেক্ষা আর্দ্র বায়ু হালকা কেন? দেখো, শুষ্ক বায়ু অপেক্ষা আর্দ্র বায়ু হালকা কেন? আচ্ছা, শুষ্ক বায়ুতে সব থেকে বেশি পরিমাণে কি থাকবে স্যার? নাইট্রোজেন আর অক্সিজেন। আর আর্দ্র বায়ুতে কি থাকবে স্যার? জলীয় বাষ্প। এখন শুষ্ক বায়ু যদি দেখো, তাহলে শুষ্ক বায়ুতে আমাদের নাইট্রোজেন থাকে আর অক্সিজেন থাকে। দেখো, বেসিক্যালি নাইট্রোজেনের ভর তো হয় 28 গ্রাম আর অক্সিজেনের ভর হয় 32 গ্রাম। নাইট্রোজেন থাকে স্যার 78% আর অক্সিজেন থাকে 21%। এটা যদি অ্যাভারেজ বার করো তাহলে প্রায় 30 গ্রাম হয়, প্রায় 30 গ্রাম। কিন্তু শুধু তুমি যদি জলীয় বাষ্প নাও, আর্দ্র বায়ু, তাহলে আর্দ্র বায়ুতে তো স্যার বেশিরভাগটাই জলীয় বাষ্প থাকবে। আর জলীয় বাষ্পের ভর কত স্যার? 18 গ্রাম। বলো তো কোনটা ভারী? স্যার এটা ভারী, এটা হালকা স্যার। সেই জন্য তো শুষ্ক বায়ু অপেক্ষা আর্দ্র বায়ু কি হয়? হালকা। আর্দ্র বায়ুর ভর কম, কারণ জল আছে ওখানে, জলীয় বাষ্পের ভর কম। আর শুষ্ক বায়ুতে কি হচ্ছে? ভারী বেশি। সেই জন্য শুষ্ক বায়ু ভারী হয়, আর্দ্র বায়ু হালকা হয়। বুঝতে পারলাম ব্যাপারটা? তবে হ্যাঁ, এইভাবে উত্তর লিখিও না যেভাবে করলাম, এটা তো বোঝানোর জন্য। ইউ ক্যান টেক হেল্প ফ্রম ইউর বুকস অর ইউ ক্যান টেক হেল্প ফ্রম মাই স্টাডি ম্যাটেরিয়াল। আমার স্টাডি ম্যাটেরিয়াল বা বুকসে এটা খুব ভালো করে দেওয়া আছে, ইউ ক্যান টেক হেল্প ফ্রম দেম। বাট এইভাবে লিখে দিও না প্লিজ। হ্যাঁ, পরীক্ষা তো। অঙ্ক। এবার আমরা জাস্ট একটা কথা বলবো, চ্যাপ্টার শেষ। হ্যাঁ, আমরা একটা কথা বলছি, গ্যাসের চাপ পি, তো গ্যাসের চাপ যদি পি হয়, এই পি এর মান হয় 1/3 রো সি আর এম এস এর স্কয়ার। আচ্ছা, আর এম এস টা কি বুঝিয়েছি? হ্যাঁ না বলো? রোটা জানো না স্যার? রো কি? মাথায় রাখবে, রো মানে হচ্ছে ঘনত্ব। রো মানে কি স্যার? ঘনত্ব। এটা কি করে পেলেন স্যার? এটা ক্লাস 11 এ শিখবে, এভাবে পাওয়া যায়। তাই মাথায় রাখবো, গ্যাসের চাপ সমান 1/3 ইন্টু ঘনত্ব ইন্টু আর এম এস বেগ। তাহলে আমি কি সি আর এম এস সমান, যদি অঙ্কে ন্যূনতম জ্ঞান থাকে, তাহলে রুট ওভার 3p/রো লিখতে পারবো? হ্যাঁ না বলো? দেখে নাও একবার, 3p/রো। আর রো মানে কি স্যার? ঘনত্ব। আচ্ছা, আমি কি সি আর এম এস সমান রুট 3p/রো, রো মানে কি এম, এম বাই কি হবে স্যার? ভি। রো মানে কি? এম বাই, ঘনত্ব মানে কি? ভর বাই, তাহলে এম বাই ভি। ভিটাকে কি উপরে পাঠিয়ে দিতে পারবো? হ্যাঁ না বলো? দেখতে ভালো লাগবে না নিচে নিশ্চয়ই। আর পিভি মানে কি হয় স্যার? এনআরটি। এন যদি 1 হয়, পিভি সমান আরটি। দেখো তো, তাহলে সি আর এম এস সমান রুট ওভার কি আসছে স্যার? 3RT/m। দেখো তো, এইটাই কি 3RT/m? দেখো কি সুন্দর লাগলো এবার। তাহলে এটা হচ্ছে রুট ওভার 3RT/m। তাহলে আমি এখানে লিখবো সি আর এম এস ইজ প্রপোর্শনাল টু রুট টি। তার মানে গ্যাসের যদি উষ্ণতাকে তুমি বৃদ্ধি করো, গ্যাসের আর এম এস বেগ বাড়বে। তাহলে গ্যাসের উষ্ণতাকে যদি বৃদ্ধি করা হয়, গ্যাসের বেগ কি হয়? বাড়বে। এই কোশ্চেনটা তোমাদের স্কুলে দিতে পারে পরীক্ষায়, যে গ্যাসের বেগের ওপর উষ্ণতার কি প্রভাব আছে। তার মানে একটা কথা মাথায় রাখবো, যদি গ্যাসের উষ্ণতা বাড়ানো যায়, বেগ কি হবে স্যার? উষ্ণতা বাড়লে বেগ কি হবে? তাহলে উষ্ণতা বাড়লে গ্যাসের বেগ বাড়বে। গ্যাসের উষ্ণতার সাথে তার মোট শক্তির সম্পর্ক আছে। মাথায় রাখবে, গ্যাসের মোট শক্তি তার পরম উষ্ণতার সমানুপাতিক। গ্যাসের মোট শক্তি তার পরম উষ্ণতার সমানুপাতিক হয়, এটা মাথায় রাখবো।
এবং এর মানটা হয় ই সমান 3/2 KT, যেখানে কে হচ্ছে বোল্টজম্যান ধ্রুবক। বোল্টজম্যান ধ্রুবক ই সমান 3/2 KT, যেখানে কে হচ্ছে বোল্টজম্যান ধ্রুবক। মোট শক্তি পরম উষ্ণতার কি হয় সমানুপাতিক। দ্য টোটাল এনার্জি ইজ ডিরেক্টলি প্রপোর্শনাল টু দ্য অ্যাবসলিউট টেম্পারেচার। অ্যাবসলিউট নয়, মানে তোমার হচ্ছে কেলভিন টেম্পারেচার। ক্লিয়ার? বুঝতে পারলাম? ওকে, চলো ব্যাক টু আওয়ার প্রবলেম। তাড়াতাড়ি তাড়াতাড়ি তাড়াতাড়ি। পিভি পিভি মানে আরটি হয় না, এন এর মানে 1 বললাম তো, 1 মোল গ্যাস। চলো এই অঙ্ক সবাই একবার দেখবো চোখে। পড়ো অঙ্কটা, পড়ো প্রত্যেকে আসতে, অঙ্কটা প্রত্যেকে পড়বে। চলো, যেহেতু বেশি টাইম নাই, অঙ্কটা একবার প্লিজ রিডিং দাও, আমি বুঝাবো। হয়ে গেছে? পড়া হয়ে গেছে? কিছু বুঝোনি? চলো, আচ্ছা কি কি দিয়েছে আগে দেখি প্লিজ। 4 ATM চাপ, মানে তোমাকে কি চাপ দিয়েছে, হ্যাঁ না না বলো। পি মানে চাপ, চাপ কত দিয়েছে 4 ATM। আমি কি অন্যায় করেছি? আমি কিছু অন্যায় করেছি? কোনোদিন তো কিছু অন্যায় করিনি। অন্যায় করলে বলবা স্যার আপনি এটা অন্যায় করছেন। 300 কেলভিন উষ্ণতা, মানে উষ্ণতাকে কি টি দিয়ে লিখি, আর এটা কি 300 কেলভিনেই আছে, আমাকে কি পাল্টাতে হবে? ডিগ্রি সেলসিয়াস থাকলে কি করতাম কেলভিন। ক্লিয়ার? ক্লিয়ার। আর 8 গ্রাম হাইড্রোজেন, আমি কি লিখেছিলাম, গ্রাম থাকলে কি লিখেছিলাম, গ্রাম থাকলে ডাব্লু দিয়ে লিখেছিলাম, মনে পড়ছে? এই দেখো ভর মানে কি ডাব্লু, তাহলে ডাব্লু মানে কত 8 গ্রাম। কি গ্যাস দিয়েছে? হাইড্রোজেন। হাইড্রোজেনের এম জানো কত হয়? 2 গ্রাম পার মোল। এটা জানতে হবে, হাইড্রোজেন হলে 2 হয়, হ্যাঁ না না বলো। আর কি বলেছে? আয়তন কত, মানে কি জানতে চাইছে? ভি কত। ভি কত? তাহলে এখান দিয়ে কি ফর্মুলা চোখে ভাসছে স্যার? এখান দিয়ে তো একটা চোখে ফর্মুলা ভাসছে, পিভি সমান ডাব্লিউ বাই এম আর টি, হ্যাঁ না না বলো। তো এটা লিখেছিলাম। স্যার কি করে জানলেন? এই যে এই কোশ্চেনটা স্যার কি করে জানলেন যে এটাই হবে? আচ্ছা এখানে কি আছে? পি টি ডাব্লিউ এম ভি, কি লাগবে আর তাছাড়া? তুমি বলো, আর অন্য কোনো ফর্মুলা তোমার চোখে যদি আসে তুমি বানাতে পারো, বানাও। পারো? বানাও? পারবে? হবে না। তো দেখো, বোঝো যে কি কি দিয়েছে আর কি কি জানো, সেগুলো মাথায় বোঝাও যে হ্যাঁ তুই এটা এটা জানিস, বেটা লেখ। একটা তো লাগবে। ক্লিয়ার? তাহলে আমাকে বার করতে হবে কি স্যার? ভি। তাহলে ভি সমান ডব্লিউ আর টি বাই এমপি, হ্যাঁ না না বল। বল ডাব্লুর মান কত? স্যার ডাব্লু তো 8 দিয়েছে, লেখো 8। স্যার আর তো জানি না, বলো তো আর কত লিখবো? 0.082। কেন স্যার? এটিএম আছে, হ্যাঁ না না বলো। আমি বারবার বলেছিলাম যে ওই প্রসেসে আমি অঙ্ক করাবো। তো আর এর ভ্যালু লিখবো 0.082। এবার তুমি কত অঙ্ক জানো দেখবো। অঙ্ক মানে ক্যালকুলেশন কত জানো। টি মানে কত স্যার? 300। বুঝতে পারছো কি আসবে দাঁড়াবে? এম কত স্যার? না তো 2। আর পি কত স্যার? 4। দেখো তো এটা দাঁড়ালো কিনা। প্লিজ একটু এইদিকে দেখো, 2 সেকেন্ড এইদিকে দেখো, কাটাকুটিটা দেখো। দেখো দশমিক তুললাম, হাজার এলো। চুপ কর। দেখ দুটো শূন্য কাটলাম, তাকাবি। দেখ 2 4 কত হয়? 8। 4 2 8, এই 8 কেটে গেল, হ্যাঁ না না বল। তাহলে পড়ে রইলো কি? 82 আর 3। 82 3, তাহলে 82 3 কত হয় স্যার? 246। এবার না পারলে তুমি পাশে গুণ করো, আমি জানি যেহেতু হবে। আর নিচে কত পড়ে রইলো স্যার? দেখো তো, তাই আছে 10। আর কিছু আছে? তাহলে কত হয়ে গেল? 24 পয়েন্ট। বাস, দ্যাটস ইওর आंसर। ক্লিয়ার হলো? বল অঙ্কটা কি বুঝতে অসুবিধা? এবার গার্জেনদের গিয়ে বলো যে না মা অঙ্ক খুব ভয় লাগতো, এখন তো অঙ্ক দেখছি জল ভাত লাগছে। বলো কোন জায়গায় অঙ্ক ডাউট, বলো আমাকে, বলো যে না সেই জায়গায় বুঝিনি, বলো আমি আছি। বলো কোন জায়গায় বুঝতে অসুবিধা, আমাকে বলো। ক্লিয়ার হলো অঙ্ক? খুব কঠিন লাগলো অঙ্ক? যে না স্যার ভৌত বিজ্ঞান অঙ্ক তো বিশাল ভয়ঙ্কর। কই ভয়ঙ্কর ব্যাপার? তোমাকে খালি জানতে হবে কি কি দিয়েছে, বাস, তারপর তো খেলা শেষ। ক্লিয়ার? আরেকটা করাই, টাইম আছে যেহেতু, চলো। না নয় বাবা, হ্যাঁ আমাকে গার্জেন স্ট্রিক্টলি বলেছে স্যার আপনি অঙ্ক করান, আমি তো অঙ্ক করাবো। চলো এইটা করবো, এটাই করিয়ে ছাড়বো। চলো, খুশি? খুশি?
গার্জেনও ভিডিও দেখবে, বলবে আমাদের মেয়েদেরই দোষ, স্যারের কোনো দোষই না এখানে। আমি এই ক্লিপিংটা কাটবো না না যখন বলছো, দিয়ে আমি গ্রুপে দিয়ে দিবো। দেখুন চলো অঙ্কে আসি, লেট হয়ে যাচ্ছে। পড়ো একবার দুবার, একবার দুবার পড়ো, তারপর আমি বোঝাচ্ছি। একবার দুবার পড়ো, পড়ে বোঝো। কমলিয়া বুঝলা? কমলিয়া ক্লাস এনজয় করছে, বেশ ভালো। বাকিরা ক্লাস এনজয় করছো তো? অসুবিধা হচ্ছে না তো? কিছু ভয়ঙ্কর টয়ঙ্কর ব্যাপার নাই তো? সব ক্লিয়ার? ওকে, চলো এবার দেখি, আমি ফর্মে আসি। দেখো তোমাকে কি অঙ্কটা পড়লে কি বুঝছো আগে বোঝো, প্লিজ কনসেন্ট্রেট হিয়ার। আবার অঙ্ক, 0 ডিগ্রি সি উষ্ণতায় রক্ষিত একটি নির্দিষ্ট ভরের গ্যাসের, তার মানে এটা ভাবো একটা গ্যাস আছে নাকি, এই গ্যাসটা 0 ডিগ্রি সিতে আছে। তার বলছে চাপ দ্বিগুণ আয়তন অর্ধেক, মানে এটাকে এরকম করতে হবে যে তার চাপ দ্বিগুণ আয়তন অর্ধেক। দেখো তো আয়তন অর্ধেক হয়েছে। তার মানে প্রথমে চাপ যদি পি হয়, পরে চাপ কত হবে স্যার? প্রথমে আয়তন ভি হলে পরে আয়তন, আমাকে এখানে টি বার করতে বলেছে। এইটা তো অঙ্ক নাকি, হ্যাঁ না বলো? তাহলে আমি কি বলতে পারি যে স্যার, ভালো করে শুনবি, ভালো করে শুনবি, প্রাথমিক চাপ, দেখ প্রাচা লিখলাম মানে প্রাথমিক চাপ, প্রাথমিক চাপ মানে কি পি, হ্যাঁ না বলতো? পি কি দিয়েছে ওরা, তুই কি নিজে নিজে মনে করেছিস? তাই এখানে কি লিখবি? ধরি। ক্লিয়ার? এবং নাকি রে প্রাথমিক আয়তন কত লিখি আমরা? V1 নাকি রে? এটাকে কি করেছিস ভি, এটাকেও কি করেছিস? ধরেছিস, ধর, ধরলে ধর না। আর কি প্রাথমিক উষ্ণতা, এটা কি তোকে বলে দিয়েছে? হ্যাঁ স্যার এটা তো আমাকে বলে দিয়েছে। কত? 0। হ্যাঁ স্যার 0 লিখে দিলাম, ব্যাস হয়ে গেল, খতম অঙ্ক। এই তো ভেরি গুড বয়। 273 গার্ল, সরি 273 কেলভিন। নেক্সট, এবার বলো, অতএব অন্তিম চাপ P2 কত হবে স্যার? 2P, হ্যাঁ না বল? বল এটা কি এবার ধরেছিস? না স্যার এটা তো ধরিনি। অন্তিম আয়তন V2 কত স্যার? V/2। আর অন্তিম উষ্ণতা, এইটা কি বার করতে হবে? হ্যাঁ স্যার, কোশ্চেন মার্ক দিয়ে দিলাম। কে বুঝলি না বল এবার? ক্লিয়ার? এবার কোন ফর্মুলা কাজে লাগবে বল? P1 V1 বাই T1, দেখতেই পাচ্ছ, বাই P2 V2 বাই। তাহলে এখানে লিখবো কি? আমরা জানি, যদি তুমি না জানো লিখে দেবা স্যার জানে। আমরা জানি P1 V1 বাই T1 সমান কি লিখবি বেটা? P2 V2 বাই। বল হ্যাঁ না? চল অঙ্ক করে লে। বার করতে হবে কি তোকে? T2 সমান P2 V2 T1 বাই P1 V1, ঠিক বললাম? মানগুলো বসিয়ে দাও। দেখো দেখো, P2 মানে কত স্যার? 2P। V2 মানে কত স্যার? V/2। T1 কত স্যার? 273। P1 কত স্যার? P। V1 কত স্যার? V। দেখ তো P P V V 2 কেটে গেল, দিয়ে T2 সমান কত পড়ে রইলো? এটাই কি উত্তর? না, এটা উত্তর নয়। কেন বল স্যার? দেখ তোকে ডিগ্রি সেলসিয়াসে কোশ্চেন দিয়েছে, তুই কেলভিনে বার করতে পারবি না। তার জন্য কি লিখতে হবে তোকে? T2 273 বার করলি, ঠিক আছে, দিয়ে কি লিখবি? অতএব নির্ণীত উষ্ণতা সমান 273 কেলভিন। কেলভিন থেকে ডিগ্রি সেলসিয়াস গেলে কি করতে হয়? 273 দিয়ে বাদ, কত হবে? আমি কি বোঝাতে পারলাম? দেখ তাহলে আমার অ্যান্সারটা বের হলো 273 কেলভিন, কিন্তু তাকে কিসে কনভার্ট করতে হলো? ডিগ্রি সেলসিয়াসে। কেন? কারণ কোশ্চেন ডিগ্রি সেলসিয়াসে ছিল। ক্লিয়ার হলো?